গুড ইভিনিং সবাইকে। আমার আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের আমি গ্রুপে একটা দেখবে ফর্ম দিয়েছি। তোমাদের অনেকেই মেসেজ করছো মক টেস্ট অ্যাপ থেকে কিভাবে দেবে বুঝতে পারছো না, বা অ্যাপে গিয়ে তোমরা কিভাবে অ্যাক্সেস করবে বিভিন্ন বিষয়গুলো বুঝতে পারছো না। তো তোমাদের যার যা ডাউট আছে, আমি গ্রুপে দেখবে একটা গুগল ফর্মের লিংক দিয়েছি। গুগল ফর্মটা খুলে ওখানে তোমরা কোশ্চেন করতে পারবে। তো যার যা ডাউট আছে তোমরা কোশ্চেন গুলো ইনপুট করে দাও। আমরা এটা নিয়ে একদিন অ্যাপটা স্ক্রিন শেয়ার করে আমি সবকিছু তাহলে দেখিয়ে দেবো। তোমাদের ডাউট গুলো আগে জেনে নিই। তো যার যা ডাউট আছে তোমরা গুগল ফর্মটাতে কোশ্চেন গুলো লিখে আজ বা কালের আজকের মধ্যেই পারলে শেয়ার করে দাও, বা গুগল ফর্মে কোশ্চেন গুলো ইনপুট করে সাবমিট করে দাও। এটা একটা বিষয়। আর সেকেন্ডলি, ক্লাস তো চলছেই। আমরা এই রবিবার থেকে অর্থাৎ নেক্সট উইক থেকে আমরা পেড ব্যাচের গ্রুপটা আলাদা করে দেব। হয়তো তখন ফ্রি ক্লাস তোমরা একটু কম পাবে, মক টেস্ট গুলো মোটামুটি পাবে, কিন্তু অবশ্যই যেহেতু পেড ব্যাচে যারা থাকবে তাদেরকে সেইভাবে গাইড করা হবে যাতে সাকসেসটা আসে তাড়াতাড়ি। তো তোমরা যদি সেই পেড ব্যাচে কেউ ইনক্লুড হতে চাও, এখনো আমরা যেহেতু এতদিন সব ক্লাসগুলো তোমাদের যাতে না মিস হয় আমরা করাচ্ছি, এরপরে কিন্তু পেড ব্যাচে না অ্যাড হলে অনেক ক্লাস মিস হয়ে যেতে পারে। হ্যাঁ, কিছু ক্লাস তো আমরা অবশ্যই দেবো, বা কিছু মক টেস্টও দেবো, সবই হবে। কিন্তু তাছাড়াও পেড ব্যাচে যারা থাকতে চাও, যারা একটু স্ট্র্যাটেজিক্যালি একটু সিস্টেমেটিক্যালি এগোতে চাও, তারা যোগাযোগ করতে পারো। এবং তারা দেরি করবে না, ভাবার জন্য সময় নেবে না বেশি, তারা অ্যাডমিশন নিয়ে নাও। এবং তারা এগোতে পারবে একসাথে। এবং ডেফিনেটলি তারা যদি আমাদের গাইডেন্সে যেভাবে আমরা বলবো, যেভাবে ক্লাস করাবো, যেভাবে মক টেস্ট নেব, সেগুলো যদি অ্যাটেন্ড করতে পারে। কি একটা অসুবিধা আমি লক্ষ্য করলাম, তোমরা ক্লাস করছো অনেকেই, মক টেস্ট কিন্তু সবাই দিচ্ছ না, মক টেস্ট অনেক কমজন দিচ্ছ। এভাবে করলে কিন্তু হবে না, এভাবে করলে অসুবিধা হবে। মক টেস্ট গুলো তোমাদের জন্যই বানানো। মক টেস্ট গুলো তোমাদের দিতে হবে, পারো বা নাই পারো, জানা থাকুক বা নাই থাকুক, মক টেস্ট গুলো তোমাদের অ্যাটেন্ড করতে হবে। মক টেস্ট না অ্যাটেন্ড করলে, কোশ্চেন না সলভ করলে তোমরা কিন্তু শিখতে পারবে না। তো চেষ্টা করো সব মক টেস্ট গুলো অ্যাটেন্ড করার। আর অ্যাপে যদি অসুবিধা থাকে কোত্থেকে পাবে কোত্থেকে পাবে না, প্রত্যেকটা মক টেস্ট এখনো খোলা রয়েছে, তোমরা গিয়ে দিতে পারবে। কোত্থেকে অ্যাক্সেস করবে সেটা না বুঝতে পারলে তোমরা গুগল ফর্মে নিজেদের কোশ্চেনটা অ্যারাইজ করো, কোশ্চেনটা লিখে গুগল ফর্মটা সাবমিট করো। আমি দেখে নেবো, একদিন গুগল মিটে সবাইকে ডেকে আমি বুঝিয়ে দেবো অ্যাপের ব্যাপারটা। তো এইটুকু বলার। আর আজকে স্যার ক্লাস নেবেন, যেভাবে ক্লাস নিচ্ছেন। আর কালকে তোমাদের রিসার্চের আমি যে নোটসটা দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ নোটস, খুব ভালো ভালো পয়েন্টস রয়েছে ওখানে, যেখান থেকে প্রশ্নগুলো আসে, অনেক কিছু শেখার আছে। তোমরা ওটা ভালো করে স্টাডি করো। আগামীকাল 8টার সময় ওটা নিয়ে আমরা একটা পিয়ার গ্রুপ ডিসকাশন করব। সবাইকে পার্টিসিপেট করতে হবে। যে ভাবছো আমি কিছু বুঝতে পারছি না, সেও থাকবে, সেও পার্টিসিপেট করার চেষ্টা করবে। কথা না বললে শিখতে পারবে না, আলোচনায় না অংশগ্রহণ করলে বলার বোঝার জায়গাটা তৈরি হবে না। রেকর্ডিং দেখে কিছুই হবে না, অনেক কম পাবে। লাইভ ক্লাসে ডিসকাশন করলে যেটা পাবে রেকর্ডিং থেকে, তার থেকে 50% কমে যাবে তোমার পাওয়াটা। তো তাই কালকের ক্লাসটাতে সবাই অংশগ্রহণ করো, এবং এছাড়াও যারা অংশগ্রহণ করতে চায় তাদেরকেও বলো। আর নোটসটা ভালো করে পড়ে নিও কিন্তু কালকের মধ্যে। কালকে আমরা সবাই ডিসকাশন করব 8টার সময়, এটা আমি বলে দিলাম। আর আমি কালকে লিংক দিয়ে দেবো। ঠিক আছে স্যার, শুরু করতে পারেন এবার। আর একটা জিনিস, তোমরা কিন্তু বাড়িতে পড়াটা মিস করো না। ক্লাস করছো তো করছোই, ক্লাসে 1.5 ঘন্টা সময় তোমাকে কিছু মেজর ইনপুট দেওয়া হচ্ছে, যেগুলো কমপ্লেক্স বিষয় সেগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে, তোমাকে স্ট্র্যাটেজি বলে দেওয়া হচ্ছে, কোন কোন জিনিসগুলো পড়তে হবে বলে দেওয়া হচ্ছে। বাড়িতে কিন্তু তোমাকে পড়তেই হবে। সেলফ স্টাডি ইজ ভেরি নেসেসারি। সেলফ স্টাডি ছাড়া কিন্তু তুমি পৌঁছতে পারবে না, কারণ ক্লাস সবাই করছে, এর মধ্যে কয়েকজনই জিআরএফ পাবে, কয়েকজনই নেট পাবে, তার একটা লিমিটেড পার্সেন্টেজ আছে। সেইটাতে তোমাকে ফোকাস করতে হবে, তুমি যেন সেটা হও, প্রত্যেককেই তাই ভাবতে হবে। তো সেটা তোমরা বাড়িতে কিন্তু প্রতিনিয়ত স্টাডি করবে এবং সলভ করবে কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে স্যার, শুরু করুন। গুড ইভিনিং। আজকে আমরা আমাদের সিলেবাসের যে পার্টটা ডিসকাস করব, এই মুহূর্তে সেটা তোমাদের স্ক্রিনে সামনেই আছে। আশা করি তোমরা প্রত্যেকেই তোমাদের এন্ড থেকে আমার সাউন্ড স্পষ্ট শুনতে পাচ্ছ এবং প্রত্যেকের স্ক্রিনে স্লাইড শো হচ্ছে। এখানটাতে যদি আমরা দেখি, তো আজকে যে আমরা ক্লাসটা কন্টিনিউ করব, যতক্ষণ
এই ক্লাসের মধ্যে আমরা কি কি ডিসকাস করব? আজকের ক্লাসে আমরা মূলত যে জায়গাটা ডিসকাস করি, এখানে লাল কালিতে হাইলাইট করা আছে, এবং ফার্স্টে যেটা থাকবে সেটা হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং টিচিং রিলেটেড টু, অর্থাৎ টিচিং লার্নিং কে যে সমস্ত ফ্যাক্টরস বা উপাদান ইনফ্লুয়েন্স করে সেই সমস্ত উপাদানগুলো সম্পর্কে আমরা জানবো। এছাড়াও থাকবে আমাদের যে হায়ার এডুকেশন আছে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে টিচার অথবা স্টুডেন্টরা যে ক্লাসরুমে ইন্টারাকশন করে, সেই ইন্টারাকশনের সময় কি মেথড বেছে নেওয়া হয়, তার ছাড়াও বর্তমান সময়ে টেকনোলজিক্যাল এনহ্যান্সমেন্টের কারণে যে নতুন নতুন প্রযুক্তি আমাদের শিক্ষাক্ষেত্রে এসেছে, সেই সমস্ত টেকনোলজি বা ভারত সরকারের কিছু উদ্যোগ, সেই উদ্যোগ নিয়ে আলোচনা করবো। এবং তার সাথে সাথে যেটা থাকবে, বর্তমান সময় অতীতে বা প্রাচীন নার্সারি, ট্র্যাডিশনাল, মডার্ন অ্যান্ড আইসিটি বেসড টিচিং সাপোর্ট সিস্টেম, আজকের আমাদের আলোচনা হচ্ছে এই তিনটে বিষয়। প্রথমে আমরা যেখানটা থেকে শুরু করবো সেটা হচ্ছে এই এক সেকেন্ড একটু সময় নিচ্ছি। আর আমি কিন্তু বারবার বলছি, তোমাদের গুগল ফর্মটা আমি এমনি এমনি দিইনি। তোমাদের যার যা কোশ্চেন আছে, যার যা কনফিউশন আছে, যার যা ডাউট আছে, সেগুলো কিন্তু ফর্মে একটু তোমরা ইনপুট দিও, তাহলে বুঝতে পারবো তোমাদের কি কনফিউশন আছে। অ্যাপ নিয়ে হতে পারে, ক্লাস নিয়ে হতে পারে, তোমাদের নিউ কোচিং সেন্টার, নিউ ইনস্টিটিউশন নিয়ে হতে পারে। যার মনে যা প্রশ্ন আছে গুগল ফর্মে আমি প্লেস করে দিয়েছি, সেটাতে তোমরা ডাউট গুলো আজকের মধ্যে দিয়ে দিও, তাহলে আমরা সেগুলো নিয়ে তোমাদের সমাধানগুলো করতে পারবো। তোমরা মনের মধ্যে রাখলে সেই সমাধানগুলো আসবে না, মনের মধ্যে রাখার দরকার নেই। এছাড়া কারো কোনো সাজেশন থাকলেও নিশ্চয়ই দিও ওখানে, অ্যাজ আ সাজেশন তোমরা কিছু দিতে পারো। তোমাদের কনফিউশন, তোমাদের ডাউট সবগুলোই তোমরা রেজ করতে পারো। ডেফিনেটলি আমরা সেটার উপর সেগুলো সমাধান করার চেষ্টা করব অবশ্যই। আর বারবার বলছি, রিসার্চের নোটসটা কিন্তু যেটা পাঠিয়েছি, এখান থেকে অনেকগুলো কোশ্চেন পরীক্ষা আসতে পারে, এবং তোমরা যারা রিসার্চের কথা ভাবছো তাদের খুব হেল্প করবে। তো তারা এগুলো পড়ে নিও। কালকে কিন্তু আমরা ডিসকাস করব, ডিসকাশনে সবাই পার্টিসিপেট করো। ডিসকাশনে না পার্টিসিপেট করলে শিখতে পারবে না। আর আলটিমেটলি তোমরা তো টিচার হতে চাও, টিচারই হবে, তো কথা তো বলতেই হবে। যে ভাবছো আমি কথা বলতে পারবো না, আমার অসুবিধা হবে, আমি একটু লাজুক, আমি একটু ইন্ট্রোভার্ট, তাকে শিখতে হবে। সে শিখবে ধীরে ধীরে, কোনো রকম কোনো অসুবিধা নেই। সবাই শেখে, কেউ জেনে আসে না, তাই তোমাদেরও শিখতে হবে। হ্যাঁ স্যার চলে এসছেন, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। তো আমাদের যে এডুকেশন সিস্টেম আছে, এই এডুকেশন সিস্টেমকে বা টিচিং লার্নিংকে যে যে উপাদানগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে, সেই সমস্ত উপাদানকে আমরা দুটো ভাগে ভাগ করেছি এখানে। একটা হচ্ছে পার্সোনাল বা লার্নার্স ফ্যাক্টর, অর্থাৎ শিক্ষার্থীর ব্যক্তিগত দিক, তার সাইকোলজিক্যাল দিক হতে পারে, সাইকোলজিক্যাল ট্রেট হতে পারে, সমস্তগুলো, অর্থাৎ তার ব্যক্তিগত যে বিষয়গুলো হচ্ছে সেগুলোকে আমরা পার্সোনাল ফ্যাক্টরের মধ্যে রাখবো। এছাড়া এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, পরিবেশগত উপাদান। পরিবেশগত বলতে এখানে বোঝানো হয়েছে তিনটে জিনিসকে, তিনটে বিষয়কে। এক, ক্লাসরুমে শিক্ষক যখন ইন্টারাকশনের জন্য যান, মূলত টিচারের সাথে টিচারের ইন্টারাকশন হয় একটা ক্ষেত্রে, একটা ক্ষেত্রে হয় কন্টেন্টের সাথে, কোন কন্টেন্ট তিনি স্টুডেন্টদের জন্য আজকে কোন কন্টেন্ট তিনি নিয়ে এসছেন বা প্রোভাইড করছেন, এবং লাস্টে কি ওভারঅল যে টিচিংটা হচ্ছে সেই তার প্রসেস রিলেটেড। এই তিনটে এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এর মধ্যে আছে। সর্বপ্রথম আমরা লার্নার্স রিলেটেড ফ্যাক্টর। লার্নার রিলেটেড ফ্যাক্টর বলতে কি না, আমরা শিক্ষাক্ষেত্রে একটা কনসেপ্টকে খুব বেশি প্রায়োরিটি দিই, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা ব্যক্তিগত পার্থক্য বলি, কেউ বৈষম্য বলি। প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে কোনো না কোনো দিক দিয়ে, সেটা চিন্তা, বুদ্ধি, ভাবনা, যুক্তি, সমস্ত দিক থেকে প্রত্যেকটা ছেলের থেকে প্রত্যেকটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে। এছাড়াও অনেক আরো এলিমেন্ট আছে, ফ্যাক্টরস আছে। ওই সমস্ত সাইকোলজিক্যাল ফ্যাক্টরস বা ট্রেটস ছাড়াও
আরো অনেক ফ্যাক্টরস আছে, যে ফ্যাক্টরস গুলো কিন্তু আমাদের টিচিং লার্নিং এ কিন্তু প্রভাব ফেলে। সেরকম কিছু ফ্যাক্টরের মধ্যে আমরা ফার্স্ট লার্নার্স ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। কি আমরা বলি যে কোনো কাজ তখনই আমাদের পক্ষে করা সহজ হবে বা আমরা কোনো কাজে তখনই সফল হব যখন আমাদের শরীর এবং মন এই দুটো উপাদানকে আমরা যখন প্রপার ইউটিলাইজ করি। অর্থাৎ শরীর যদি আমাদের ভালো থাকে এবং সুস্থ থাকে, এবং সুস্থ শরীরে সুস্থ মনের বাস, এই কথাটা আমরা শুনেছি, তার সাথে সাথে শরীর যদি সুস্থ থাকে আমাদের মনটাও সুস্থ থাকবে। তাই যত সাইকোলজিক্যাল ফ্যাক্টর এই কিন্তু অনেকটাই এই ফিজিক্যাল মেন্টালের মধ্যে অনেকটাই চলে আসে। ঠিক আছে, নেক্সট আসবো বেসিক পোটেনশিয়াল অফ দি লার্নার্স লেভেল অফ অ্যাসপিরেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট মোটিভেশন। আমরা যখন পড়াশোনা করেছি বা আজও, ক্লাসে কেউ ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়, কেউ থার্ড হয়, কেউ আবার লাস্টও হয়, কেউ আবার লাস্টও হয়। আবার অনেক এমন ছেলে মেয়ে থাকে যাদেরকে আমরা অনেক চেষ্টা করতে দেখি, কিন্তু তারা সবসময় চেষ্টা করে সফলতা পায় না। এর অনেকগুলো কারণ আছে। কেন একজন সফল হচ্ছে আর কেন একজন সফল হতে পারছে না, এর মধ্যে দুটো জিনিস আছে। একটা হচ্ছে লেভেল অফ অ্যাসপিরেশন আর অ্যাচিভমেন্ট মোটিভেশন। আমি নিজেকে কি হিসেবে দেখতে চাইছি, আর অ্যাচিভমেন্ট মোটিভেশন, আমি জীবনে কি অ্যাচিভ করার চেষ্টা করছি। ধরে নেওয়া যাক যে একটা ছেলে অথবা একটা মেয়ে, সে চাইছে যে আমি প্রাইমারি স্কুলের শিক্ষক হব। ধরে নেওয়া যাক সে সেই প্রাইমারি পরীক্ষার জন্য সে প্রিপারেশন নিচ্ছে, সে আর অন্য কিছুই ভাবছে না। সে ওই ওই জবটা বা ওই জায়গায় নিজের একটা পজিশন সিকিউর করার জন্য তার যত সামর্থ্য ছিল সে সমস্ত কিছুই ওখানে সে ইনভেস্ট করে দিয়েছে। এই যে আমাকে ওটা অর্জন করতেই হবে, পেতেই হবে, এই মানসিকতাকে বলা হয় অ্যাচিভমেন্ট মোটিভেশন। ঠিক আছে, অ্যাচিভ করার আমার কতটা প্রেরণা আছে, লেভেল অফ অ্যাসপিরেশন। দুটো অনেকটাই সিমিলারটা। আমি নিজেকে কিরকম জায়গায় ভবিষ্যতে 2 বছর পরে, 4 বছর পরে দেখতে চাইছি। নেক্সট ইজ দি গোল অফ লাইফ। আমাদের প্রত্যেকের জীবনের একটা আলটিমেট গোল আছে। সেই গোল কিন্তু আমাদেরকে সবসময় সেই গোলে পৌঁছানোর জন্য কিন্তু আমরা আমাদের জীবনের যাবতীয় প্রচেষ্টা কিন্তু আমরা মনে মনে যে নিজেকে কি দেখতে চাই, কিভাবে দেখতে চাই, সেই ইমেজটা ক্রিয়েট করেছি নিজের জন্য, বা যে একটা গোল ক্রিয়েট করেছি, সেই গোলে পৌঁছানোর জন্যই কিন্তু আমাদের যত কাজকর্ম। তোমরা এখানে উপস্থিত হয়েছো নেট জেআরএফ ক্লিয়ার করার জন্য, যাতে যতদিন না জবটা না হয় অ্যাটলিস্ট পিএইচডি করো। পিএইচডি করলে আরো হায়ার এডুকেশনের জন্য তোর প্রিপেয়ার হচ্ছে, শুধু স্কুলের জন্য তখন লিমিটেড থাকছে না। আর লাস্ট ইজ রেডিনেস অ্যান্ড উইল পাওয়ার। আমরা সেই থর্নডাইকের একটা ল, আমরা থর্নডাইকের যে 3টে প্রাইমারি ল ছিল তার মধ্যে একটা আছে যে ল অফ রেডিনেস। অর্থাৎ আমরা যদি কোনো কাজ করার জন্য প্রস্তুত না হই তাহলে কিন্তু সেই কাজ আমরা কোনো দিনই শিখতে পারবো না, কোনো দিনই করতে পারবো না। তাই যে কোনো কাজ করতে গেলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে না, মানসিক প্রস্তুতি দরকার। মানসিক প্রস্তুতি ছাড়া কিন্তু আমাদের পক্ষে কোনো কাজ করা সম্ভব নয়। তার সাথে সাথে কি, মনের জোর, উইল পাওয়ার, আমাদের মনের জোর। এই হচ্ছে লার্নার রিলেটেড ফ্যাক্টর। এখান থেকে কোশ্চেন এসছে, এই জায়গাটা ভালো করে দেখে না, আমরা যখন কোশ্চেন অ্যান্সার সলভ করবো সেখানটাতে তোমরা সেটা স্পষ্ট দেখতে পাবে কি কোশ্চেন এসছে। নেক্সট আসবো আমরা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এর মধ্যে আমরা আবার 3টে সাব ফ্যাক্টর দেখছি। একটা হচ্ছে টিচার রিলেটেড ফ্যাক্টর, নেক্সট হচ্ছে কন্টেন্ট রিলেটেড। ফার্স্টে আসি টিচার রিলেটেড ফ্যাক্টর। আমরা জানি যে আমাদের এডুকেশন সিস্টেমে দুটো যে হিউম্যান এলিমেন্ট আছে, তার মধ্যে ফার্স্ট হচ্ছে স্টুডেন্ট, নেক্সট ইজ টিচার। তো এই টিচারের আমরা সারা পৃথিবীর যদি আমরা কম বেশি সমস্ত রাষ্ট্রে দেখি, তো সব থেকে সম্মানীয় যে সমস্ত পেশাগুলো আছে তার মধ্যে কিন্তু একটা হচ্ছে শিক্ষক। এবং কেন শিক্ষকতাটাকে সব থেকে সম্মানীয় পেশার মধ্যে ফেলা হয়, কারণ শিক্ষককে বলা হয় দেশ গঠনের বা সমাজ গঠনের কারিগর। তাকে দেখে স্টুডেন্টরা শেখে। এখানে শিক্ষক বলতে শুধু ওই ফর্মাল শিক্ষক, ওই শিক্ষক নয়, বাবা মা হতে পারে, দাদা দিদি হতে পারে, এরকম কেউ হতে পারে, কেউ একজন।
ঠিক আছে? তো তাকে দেখে যে ইনফ্লুয়েন্স হচ্ছে, সে আমাকে সবসময় মোটিভেট করছে, ঠিক আছে? এরকম একটা দিক যে না, তার পার্সোনালিটি, তার বিহেভিয়ার সবসময় আমাকে মুগ্ধ করে তোলে যে না, ওই মানুষটার এই বিহেভিয়ার আমাকে, আমি জীবনে এরকম হতে চাই। এছাড়াও যদি আমাদের ফর্মাল সিস্টেমে আসি, তাহলে কি না, একজন শিক্ষক তিনি পুরো ক্লাসরুমটাকে কিভাবে ম্যানেজ করছেন, কিভাবে কন্ট্রোল করছেন, তিনি স্টুডেন্টদের সাথে কত ফ্রেন্ডলি ওয়েতে মিশতে পারছেন, শিক্ষার্থীরা টিচারকে কতটা ফ্রেন্ডলি ওয়েতে, কতটা নির্ভয়ের বা কতটা সহজে শিক্ষকের কাছে পৌঁছাতে পারছে, এবং সর্বোপরি কি শিক্ষকের বিষয়গত জ্ঞান কিন্তু ম্যাটার করে, বিষয়গত জ্ঞান অবশ্যই ম্যাটার করে। নেক্সট আসি কন্টেন্ট রিলেটেড ফ্যাক্টর, অর্থাৎ কি ক্লাসে পড়ানো হয়। এর মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি না, আমরা যে বিষয়ে পড়ি না কেন, সেই বিষয়ে যদি আমাদের পুরাতন একটা অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে কিন্তু আমাদের নতুন বিষয় বা ডিফারেন্ট কোনো বিষয় আমাদের শিখতে অনেক সহজ হয়। অর্থাৎ কোনো নতুন বিষয় শিখছি, সেটাকে যদি আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের সাথে যদি কম্বাইন করানো হয়, তাহলে কিন্তু, বা দুটোকে যদি একত্রে মিশিয়ে কোনো কাজ করানো হয়, তাহলে কিন্তু স্টুডেন্টরা অনেক বেশি শিখতে পারে, অনেক দ্রুত শিখতে পারে। আচ্ছা, এছাড়াও আরো আছে মিনিংফুলনেস অফ অফ ডিফিকাল্ট অফ ম্যাটেরিয়াল, না এটা একটু ভুল আছে। আচ্ছা, মাল্টি সেন্সরি অ্যাপ্রোচ, এটাকে অ্যাভয়েড করছি আমি, এটাকে আমাকে দেখতে হবে। মাল্টি সেন্সরি অ্যাপ্রোচ, আমরা কেবলমাত্র ক্লাসরুমের ক্ষেত্রে আমাদের যেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, কান, নাক, হাত, মানে যত ধরনের আমাদের সেন্স অর্গান আছে, সেই সমস্ত সেন্স অর্গানকে যাতে আমরা ক্লাসরুমে সেটাকে ইউজ করি এবং কাজে লাগে, তাহলে কি হবে না, শেখাটা অনেক বেশি এফেক্টিভ হবে। এমন কন্টেন্ট হবে শুধুমাত্র বোর্ডে নয়, সেখানে একটা প্রজেক্টর থাকবে, সেই প্রজেক্টরে টিচার কিছু প্রেজেন্ট করবেন, ক্লাসে বোর্ড থাকবে, বোর্ডে তিনি কিছু একটা লিখবেন, স্টুডেন্টদেরকে ইন্টারাক্ট করতে বলবেন, সমস্ত কিছু সকলে। নেচার অফ দি কন্টেন্ট, কি বিষয়বস্তু আছে, সিলেকশন অফ কন্টেন্ট, অর্গানাইজেশন, এগুলো আমরা মোটামুটি পড়েছি, এগুলো ইজি। নেক্সট আসবো না প্রসেস রিলেটেড ফ্যাক্টর। প্রসেস মানে কি না, শিক্ষক কিছু একটা প্ল্যানিং করছেন কি পড়াবেন, এবং ক্লাসরুমের মধ্যে যখন চলে আসছেন, অর্থাৎ এক্স্যাক্টলি তিনি কোন মেথডকে অবলম্বন করছেন শিক্ষার্থীদের সাথে ইন্টারাকশনের জন্য, বা শিক্ষার্থীদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ারিং এর ক্ষেত্রে তিনি কোন মেথডকে তিনি গ্রহণ করছেন। ঠিক আছে, এটা হচ্ছে এই প্রসেস রিলেটেড ফ্যাক্টর, বা দি মেথোডোলজি অ্যাডপ্টেড ফর টিচিং লার্নিং এক্সপিরিয়েন্স, টিচিং লার্নিং এনভায়রনমেন্ট অ্যান্ড রিসোর্সেস। কি ধরনের টিচিং লার্নিং রিসোর্সেস, বা আমরা যেটাকে টিএলএম বলে থাকি, সেটা আমরা ইউজ করছি। এই টিএলএম সংক্রান্ত বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী অংশ করব। টিএলএম, টিচিং লার্নিং মেটেরিয়াল, বা বাংলাতে যদি বলি শিক্ষণ সহায়ক উপকরণ, শিক্ষণ সহায়ক উপকরণ, বা আমরা আরো বেশ টিচিং লার্নিং মেটেরিয়াল ছাড়াও আমরা সাপোর্টিং মেটেরিয়াল হিসেবে এটাকে অনেক ক্ষেত্রে বলে থাকি। তো এখানটাতে আমরা 3-4টা জিনিস যেগুলো ইম্পর্টেন্ট, বা এখান থেকে যে প্রশ্নটা এসছে সেটা আমরা সেই কনসেপ্ট লিখছি। ফার্স্ট আছে টিএলএম। হোয়াট ইজ টিএলএম? ক্যারেক্টারিস্টিক্স, অবজেক্টিভ, স্টাইলস। হোয়াট ইজ টিএলএম? কেউ একজন একটু আমার সাথে, আমাকে কেউ একজন একটু রেসপন্স করবে যে টিএলএম বলতে এক্স্যাক্টলি কি বোঝায়, তোমাদের কি কনসেপ্ট আছে টিএলএম সম্পর্কে, তোমাদের কি ধারণা, এক্স্যাক্টলি টিএলএম হয়টা কি, বা এর সাহায্যে কি করে থাকেন? So prepare with the low cost material. আচ্ছা, তুমি বলছো টিএলএম এর একটা ক্যারেক্টার কি না, লো কস্টে যেন টিএলএম টা প্রিপেয়ার করা হয়। এটা তো ঠিক, আমি কনসেপ্ট জিজ্ঞাসা করছি, এটা তুমি ঠিকই বলেছো, কনসেপ্ট বলছি। এক্স্যাক্টলি টিএলএম টা কি, কি করা হয় টিএলএম? TLM is the motivated the student in the day's lesson, মানে কোনো একটা ডেস লেসন যেটা পড়ানো হবে সেই বিষয়ে ছাত্রছাত্রী তার মোটিভেশন পার্টে তার কনসেন্ট্রেশনটা যেন গ্রো করা যায় সেই লেসনের উপরে। তো সেই লেসন বেসিসে আমরা হচ্ছে টিএলএমটা প্রিপেয়ার করি। ঠিক আছে, গুড। আর কেউ? স্যার এরকম হচ্ছে যে শিক্ষক যখন ক্লাসে আসেন তার ওই শিক্ষণীয় বিষয়বস্তুটাকে মানে যাতে স্টুডেন্টের কাছে আরো যাতে গম্য হয় সেই জন্য বিভিন্ন রকমের যেমন বিভিন্ন হতে পারে, কোনো মডেল হতে পারে,
মানে যাতে তিনি বিষয়বস্তুটা খুব সহজে স্টুডেন্টদের কাছে এক্সপ্লেন করতে পারে, এবং এই কাজের জন্য তিনি যা যা আচ্ছা, উপকরণ ব্যবহার করেন সেগুলো ব্যবহার পারি। সীমান্ত যা বললো, সীমান্ত যেটা বললো যে ওর কথা একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল, তো আমি যতটুকু বুঝলাম সেটুকু এবারে আমি সেটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। একজন শিক্ষক যখন ক্লাসরুমে আসেন বা ক্লাসরুমে যখন আসেন, সেই ট্র্যাডিশনাল বা প্রাচীনকালে কি হতো যে শিক্ষক আসলেন, এসে সেই চেয়ার বা টেবিল যাই আছে তার উপর বসলেন, টেক্সট বুকটা নিলেন, পড়ানো শুরু করলেন, আবার শেষ করলেন, চলে গেলেন, ব্যাস। কিন্তু কি বলা হচ্ছে না, বর্তমান সময়ে শিক্ষার্থী যারা আছে, এই শিক্ষার্থীদের পাঠদানকে বা শিক্ষার্থীদেরকে আমরা যখন শেখাবো, সেই শেখানোর সময় যদি এমন কিছু উপাদান, এমন কোনো উপকরণ আমরা ইউজ করতে পারি যেগুলো ইউজ করার কারণে যে কোনো বিষয়বস্তু শিক্ষার্থীদের কাছে আরো বেশি ইন্টারেস্টিং বা মনোগ্রাহী হয়, এবং শিক্ষার্থীরা ওই নির্দিষ্ট পাঠে, ওই নির্দিষ্ট বিষয়ে, ওই নির্দিষ্ট অংশটা পড়ার সময় যাতে দীর্ঘ সময় যাবত নিজেদের মনোযোগ ধরে রাখতে পারেন, তার সাথে সাথে কি না, ইন্টারেস্টিং যেন লেসন বা পাঠটা যাতে ইন্টারেস্টিং হয়, তার জন্য শিক্ষক ক্লাসে বিভিন্ন ধরনের উপকরণ ইউজ করে থাকে, বিভিন্ন ধরনের উপকরণ ইউজ করে থাকে। সেই সমস্ত যাবতীয় যত উপকরণ শিক্ষক ইউজ করে থাকেন সেগুলোকে বলা হয় কি টিচিং লার্নিং মেটেরিয়াল বা টিচিং এইডস, অথবা টিচিং লার্নিং সাপোর্ট, এরকম সাপোর্ট সিস্টেম। এক এক সময় এক এক টার্ম ইউজ করা হয়, সাপোর্টিং মেটেরিয়াল হোক বা সাপোর্ট সিস্টেম হোক, বিভিন্ন ধরনের টার্ম ইউজ করা হয়। এগুলো কি কি জিনিস দেখো, ক্লাসে বোর্ড থাকে, চক থাকে, ডাস্টার থাকে, প্রজেক্টর থাকে, ম্যাপ থাকে, চার্ট থাকে, গ্লোব থাকে, মডেল থাকে, অনেক জিনিস থাকে, স্পিকার থাকতে পারে, একটা স্ক্রিন থাকতে পারে, এই সমস্ত কিছু। একটা যদি ছোট উদাহরণ দিই, যে স্যার ক্লাস 7 বা 8 এর কোনো একটা বিষয় জীবন বিজ্ঞানের পড়াতে এসেছেন যে মানুষের শরীরের গঠন কি বা স্কেলেটন কেমন হয়, মানুষের স্ট্রাকচারটা কেমন সেটা পড়ানো। স্যার বলছেন যে আহ মাথা থাকে, মাথার সাথে হচ্ছে আমাদের ব্যাক সাইডে একটা লম্বা হাড় থাকে, সেটাকে শিরদাঁড়া বলি বা এই সুষুম্না কাণ্ড বলি। এরকম করে যদি বলে তো বিষয়টা একেবারে অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়। সেক্ষেত্রে শিক্ষক কি করলেন না, একটা প্রজেক্টর দেখালেন অথবা একটা চার্ট দেখালেন। দেখবে তোমাদের বায়োলজি বা স্কুলের লাইব্রেরিতে বিভিন্ন ধরনের চার্ট, জিওগ্রাফির ম্যাপ, এগুলো থাকে কিসের জন্য, কেন না ওই যে বিষয়টা আমি পড়াচ্ছি ওই বিষয়টা শিক্ষার্থীরা যাতে আরো স্পেসিফিক, আরো ইন্টারেস্টিংলি এবং বেশি সময় যাতে ওখানে যারা মনোযোগ ধরে রাখতে পারে, তার জন্য ওই বিভিন্ন ধরনের মেটেরিয়ালস বা এলিমেন্টস গুলো শিক্ষক ইউজ করে থাকেন। তো টিচিং লার্নিং মেটেরিয়ালকে আরো সহজ ভাষায় যদি বলি, শ্রেণীকক্ষে যখন শিক্ষক পড়াতে আসছেন, সেই পড়ানোটাকে যাতে শিক্ষার্থীদের কাজে আসে, শিক্ষার্থীরা যাতে আগ্রহের সহিত ক্লাসে ইন্টারাক্টিভ সেশনে বা ইন্টারাকশন করেন, অথবা শিক্ষার্থীরা যাতে দীর্ঘ সময় ক্লাসে মনোযোগ ধরে রাখতে পারে, তার জন্য শিক্ষক যে বিভিন্ন ধরনের উপকরণ বা উপাদান ইউজ করেন, সেগুলোকে এক কথায় বলা হয় কি না টিচিং লার্নিং মেটেরিয়াল বা টিচিং এইডস। টিচিং এইডস কেন ইউজ করা হয়, এর প্রয়োজনীয়তাটা কি জিনিস, এই টিচিং এইডস কেন ইউজ করা হয়, এই অবজেক্টিভ থেকে কোশ্চেন আসে, এসে হচ্ছে ভবিষ্যতে, এই সরি অতীতে। কি কি, ফার্স্ট অ্যান অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ইন দি ক্লাসরুম। এই টিচিং এইডস বা টিএলএম শিক্ষার্থীকে ক্লাসে, আমি বারবার এই কথাটার উপরই জোর দিচ্ছিলাম যে শিক্ষার্থীরা যাতে অ্যাক্টিভলি ক্লাসে পার্টিসিপেট করতে পারে বা ইন্টারাকশনে পার্টিসিপেট করে, সেটাকে আরো বেশি অ্যাক্টিভ করে দিলে শিক্ষার্থীদের মধ্যে, বা শিক্ষার্থীকে আরো বেশি অ্যাক্টিভ করতে। নেক্সট আসি, টিচিং এইডস হেল্প স্টুডেন্টস টু রিলেট টু হোয়াট ইজ বিং টট টু বি রিয়েল লাইফ সিচুয়েশন। শিক্ষক এমন কিছু পড়াচ্ছেন যেটা আমাদের যে রিয়েল লাইফ, বাস্তব জীবনের সাথে যদি সম্পর্ক স্থাপন করে সেটাকে পড়ায়, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। এই বাস্তব জীবনের সাথে যদি আমি যে উদাহরণটা জীবন বিজ্ঞানের বললাম,
এখন মানুষের যে স্ট্রাকচার বা স্কেলেটন কেমন হয় বা মস্তিষ্কের স্ট্রাকচার পড়ানোর জন্য এখন তাহলে মস্তিষ্ক নিয়ে আসা সম্ভব? সম্ভব না। তাহলে আমরা যদি একটা স্কেলেটন রেখে দিই, আমরা বলি এই যে এটা হচ্ছে মস্তিষ্ক, মস্তিষ্কের এই যে লেফট ব্রেন, এটাকে রাইট ব্রেন বলা হয়, ঠিক আছে, এটাকে গুরু মস্তিষ্ক বলা হয়, এরকম করে যদি আমরা বোঝাই তাহলে কিন্তু সেটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে এবং তারা সেটা আরো ভালোভাবে শিখতে পারবে, তারা সেখানটাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারবে। নেক্সট, রিইনফোর্সমেন্ট ফর বেটার লার্নিং, শিক্ষার্থীদেরকে আরো ভালো করে শিখতে এটাকে রিইনফোর্স করে। ক্লাসে যদি অডিও ভিডিও ইউজ করা হয়, ধরে নিলাম যে খুব একটা শিক্ষামূলক সিনেমা, একটা শিক্ষামূলক সিনেমা অপুর পাঁচালী হতে পারে, ঠিক আছে, বা আরো যে গুপি গাইন বা ওয়াইন, এই সমস্ত যে সিনেমাগুলো যেগুলো আমাদের সোসাইটি সম্পর্কে আমাদের আরো ভালো কিছু শেখাবে, এগুলো যখন আমরা ক্লাসে যখন দেখাবো, সেক্ষেত্রে কি হবে না, শিক্ষার্থীরা আরো বেশি নিজেদেরকে অ্যাক্টিভ মনে করবে, তাদের মনের মধ্যে একটা আরো প্রেরণা আসবে যে না, এত সুন্দরভাবে শেখানো যায়, আরো তারা তারা আরো শেখার জন্য আরো উদ্গ্রীব হয়ে উঠবে যে না, এত সুন্দর শেখাচ্ছে, তাহলে আমাকে ভালো করে আরো শিখতে হবে। নেক্সট, দি লার্নিং পার্মানেন্ট অ্যামং দি স্টুডেন্টস, এমন করে শেখাতে হবে, আমি সেই শুরুর ক্লাসে বলেছিলাম যে পরীক্ষার পরেও যেটা মনে থাকে সেটাই কিন্তু শেখানো। এটা হয়তো কোনো বইতে লেখা থাকবে না, কিন্তু এটা একেবারেই সত্য, পরীক্ষার পরে যেটা মনে থাকবে সেটাই কিন্তু শিখান। তাই ভুলে গেলাম সেটাকে কিন্তু আমরা শিখন বলি না। কোনটাকে শিখন বলি? না, আমরা এমন কিছু শিখলাম, কোনো প্রয়োজন পড়লে আমরা সেটাকে যখন পুনরুত্থাপন বা সেগুলোকে আমরা যখন মনে করতে পারছি বা কাজে লাগাতে পারছি সেটাকেই। তাই এখানে কি বলা হচ্ছে, লার্নিং পার্মানেন্ট অ্যামং স্টুডেন্টস। তাই টিএলএম এর সাহায্যে যদি আমরা শিখি তাহলে সেটা আমরা অনেক বেশি আগ্রহের সহিত শিখবো, অনেক বেশি মনোযোগের সহিত শিখবো। তাই সেটা আমাদের দীর্ঘদিন যাবত মনে রাখার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। আর শিক্ষার্থীরা যাতে কন্টেন্ট বা স্টাডি বা কন্টেন্ট এগুলি বিষয়বস্তুকে যাতে আরো ভালোভাবে সেগুলোকে দেখে, আরো ভালোভাবে সেগুলিকে উপলব্ধি করার চেষ্টা করে, তার জন্য কিন্তু এই টিচিং লার্নিং মেটেরিয়াল বা টিএলএম ইউজ করা হয়ে থাকে। এটা আমরা এই অবজেক্টিভসে আলোচনা করে নিয়েছি। এবারে আসি আমরা টিচিং লার্নিং মেটেরিয়ালকে কয় ভাগে মূলত ভাগ করা যায়। ঠিক আছে, বেসিক্যালি টিচিং লার্নিং মেটেরিয়ালকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অডিও টিএলএম, একটা ভিজুয়াল টিএলএম, আর একটা অডিও অ্যান্ড ভিজুয়াল টিএলএম। এছাড়াও এখানে এই ভিডিও অ্যান্ড অডিও ভিজুয়াল টিএলএম ছাড়াও আমরা আরো একটা জিনিস শিখবো বা ডিসকাস করবো, সেটা হচ্ছে তোমরা জানো অনেকে, বা না জানলে আজকে প্রথমে হবে, এডগার ডেল কোন অফ এক্সপেরিয়েন্স। এডগার ডেল এরকম হায়ারার্কিক্যাল একটা কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট এরকম 10 ধরনের এক্সপিরিয়েন্সের কথা বললেন, যেটা হায়ারার্কিক্যাল মানে নিচের লেভেলে যেটা থাকবে সেটা হচ্ছে সব থেকে সহজ, এবং যত উপরের দিকে যাবে তার ডিফিকাল্টি লেভেল তত বাড়তে থাকবে। এরকম কিছু এক্সপিরিয়েন্সের কথা বলুন, সেগুলো আমরা পরবর্তী জানো। আমরা প্রথমে অডিও ভিজুয়াল টিএলএম সম্পর্কে জানি। অডিও টিএলএম কি জিনিস? না, আমরা যেগুলো কেবলমাত্র কানে শুনতে পাই, একটা রেডিও হতে পারে, একটা স্পিকার হতে পারে, একটা ডিস্ক হতে পারে, এখন যদি এগুলোর একটু কমে গেছে, অথবা অথবা এই লকডাউনের সময় তোমরা যখন ক্লাস করেছো কোনো পাওয়ার পয়েন্ট কিছুই থাকতো না, স্যার আসতো ক্লাস করা, তো শুধুমাত্র যেটা অডিওটা অন করে রাখলো, কোনো প্রেজেন্টেশন নেই, কিচ্ছু নেই, স্যারও শুনছে তোমরাও শুনছো, এরকম একটা, সেটাকে আমরা অডিও টিএলএম বলবো, মানে যেখানে শুধু আমাদের কানে সাউন্ড আসবে। নেক্সট আছে ভিজুয়াল, যেগুলোকে আমরা কেবলমাত্র চোখে দেখতে পাই, যেরকম টেক্সট বুক, মডেল, ম্যাপ, চার্ট, গ্লোব, এই সমস্ত কিছু এই ভিজুয়াল টিএলএম এর মধ্যে আসে। ভিজুয়াল টিএলএম কে আবার বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, যা সিলেবাসে আছে সেই জন্য আমি একেবারে সামান্য একটু টাচ করে যাচ্ছি। নেক্সট আসবো অডিও অ্যান্ড ভিজুয়াল, যেখানে আমরা চোখে দেখতেও পাবো এবং কানে শুনতেও পাবো, কারণ সিনেমা, এই সমস্ত বিষয়গুলো। এবারে আমি যেই জায়গাটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে টিএলএম কে একেবারে ব্রড ওয়েতে কত রকম ভাবে ভাগ করা যেতে পারে তার একটা ওভারঅল চার্ট এখানটাতে দেওয়া আছে। আমি যে জায়গাটার উপর বেশি ফোকাস করবো সেটা হচ্ছে এডগার ডেল কোন অফ এক্সপিরিয়েন্স। এডগার ডেল কি বলছে না, আমরা যখন বিভিন্ন ধরনের লার্নিং এক্সপিরিয়েন্স শিখি, সেই লার্নিং এক্সপিরিয়েন্স গুলো আমাদের স্মৃতিতে বা আমাদের কিভাবে আমরা মূলত
কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট আর অ্যাবস্ট্রাক্টের কনসেপ্ট কি জিনিস? কংক্রিট মানে যেগুলোকে আমরা চোখে দেখতে পাই এবং সেগুলোকে আমরা ডিফাইন করতে পারি, তার গুণ ক্যারেক্টারিস্টিক্স এগুলো বলতে পারি, এগুলোকে আমরা বলি কংক্রিট। আর অ্যাবস্ট্রাক্ট মানে যেগুলো আমরা চোখে দেখতে পাই না, কেবলমাত্র অনুভব করতে পারি, ফিল করতে পারি এবং সেটাকে আমরা এক্সপ্লেন করতে পারি এবং ম্যান টু ম্যান ভ্যারিও করে, এটাকে অ্যাবস্ট্রাক্ট বলা হয়। তো লার্নিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এরকম এডগার ডেল 1946 এরকম একটা মডেল প্রেজেন্টেশন দিল। উনি বললেন কি না, যে শিক্ষার্থীরা যত উপরের দিকে যাবে বা এই কোণের যত উপরের দিকে যাবে তত তারা বা সেই এক্সপিরিয়েন্সের ডিফিকাল্টি লেভেল বাড়বে এবং সেখানে কি হবে, কংক্রিট টু অ্যাবস্ট্রাক্টের দিকে যাবে। শুধু কংক্রিট কি বলছি না, আমরা যেগুলো চোখে দেখতে পাই বা যার ক্যারেক্টারিস্টিক্স কে আমরা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারি, ম্যান টু ম্যান অতটা ভ্যারিও করবে না, ঠিক আছে। তো এই যত অগ্রসর হতে যাব এই ডিফিকাল্টি লেভেল কিন্তু তত বাড়বে। এবং এখানে কি বলা হচ্ছে, পিপল জেনারেলি রিমেম্বার মোর হোয়েন দে অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন লার্নিং এক্সপিরিয়েন্স। কি বলা হচ্ছে না, শিক্ষার্থীরা শেখার সময় যদি তারা ইনঅ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু লার্নিং এক্সপিরিয়েন্স অতটা ভালো হবে না, কিন্তু শিক্ষার্থীরা যত অ্যাক্টিভলি টিচিং লার্নিং সিচুয়েশনে পার্টিসিপেট করবে লার্নিং কিন্তু তত ভালো হবে বা তত দিন বা তত দীর্ঘ সময় যাবত কোনো বিষয়কে তারা মনে রাখতে পারবে। তিনি এই 10 ধরনের এক্সপিরিয়েন্সের কথা বললেন, যেটা এখানে ছবির আকারে দেওয়া আছে, তার আগের স্লাইডে এটা এই টেক্সটে দেওয়া আছে। দেখি ফার্স্ট আসি ডাইরেক্ট পারপাসফুল এক্সপিরিয়েন্স। কি জিনিস না, আমরা যে এক্সপিরিয়েন্স গুলো একদম প্রত্যক্ষ সরাসরি নিজেদের বাস্তব জীবন বা আমাদের সামাজিক জীবন থেকে যেগুলো আমরা একদম সরাসরি যে সমস্ত অভিজ্ঞতাগুলো পেয়ে থাকি। নেক্সট আসবো কন্ট্রাইভড এক্সপিরিয়েন্স। এগুলো কি জিনিস না, আমরা যখন শিক্ষার্থীদের সামনে বিভিন্ন ধরনের মডেলকে রিপ্রেজেন্ট করি, সেই মডেলের সাহায্যে বিভিন্ন ধরনের কন্টেন্ট তাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, সেখান থেকে তারা যে এক্সপিরিয়েন্সটা শেখে সেটা এখানে রোল প্লেইং এর কথা বলা হচ্ছে, সিমুলেশন শুনেছো, সিমুলেশনে তোমরা টিচার এডুকেশনে সিমুলেশন পড়েছো। নেক্সট আসবে ড্রামাটাইজড এক্সপিরিয়েন্স, শিক্ষার্থীদের সামনে অভিনয়ের মাধ্যমে যখন কোনো বিষয় উপস্থাপন করা হবে। ডেমনস্ট্রেশন, এই আসি ডেমনস্ট্রেশন এক ধরনের কিন্তু টিচিং মেথড। ডেমনস্ট্রেশন কি জিনিস, ডেমনস্ট্রেশনে হচ্ছে এটা মূলত এই ডেমনস্ট্রেশনটা টিচার সেন্টার মেথড না লার্নার সেন্টার মেথড, এই নিয়ে একটু কনফিউশন আছে। তো ডেমনস্ট্রেশন মূলত টিচার সেন্টার মেথড। এবারে একটু কনফিউশন হতে পারে কেন ডেমনস্ট্রেশন টিচার সেন্টার, কারণ হচ্ছে ডেমনস্ট্রেশনে শিক্ষার্থীরা কিন্তু অ্যাক্টিভ থাকে না। ডেমনস্ট্রেশন কি হয় না, শিক্ষক সামনে কোনো একটা মডেলকে দেখান এবং সেই মডেলটাকে রেখে সেই সংক্রান্ত আলোচনাকে আরো বেশি প্রাণবন্ত করার জন্য মডেলটাকে প্রেজেন্ট করেন এবং সেই মডেলটাকে পুঙ্খানুপুঙ্খভাবে এক্সপ্লেন করেন। এখানে কিন্তু শিক্ষার্থীরা জাস্ট মডেলটাকে দেখতে পাচ্ছে, তারা কিন্তু টাচ করতে পারছে না, নিজেরা কিছু করতেও পারছে না, তারা জাস্ট মডেলটাকে দেখছে এবং শিক্ষক শিক্ষার্থীদের সামনে সেই মডেলটাকে খুব ভালোভাবে এক্সপ্লেন করছে, এটাকে বলা হয় ডেমনস্ট্রেশন। আমি যেরকম মানুষের মস্তিষ্কের স্ট্রাকচারের কথা বললাম বা আমাদের শরীরের স্কেলেটাল বা হাড় যে কেমন হয় সেগুলো পুরো স্ট্রাকচারটা, এটাকে আমরা যদি বলি যে মানুষের হাড় এরকম এরকম হয়, মুখে বলে দিন, ওটা তো হবে না, বুঝতে সমস্যা হবে। তার জন্য কি হবে, যদি একটা কোনো মডেল চার্ট এরকম থাকে তাহলে আমরা আরো ভালো বুঝতে পারবো। নেক্সট আছে ফিল্ড ট্রিপ। রবীন্দ্রনাথ ঠাকুরের ফিলোসফি সম্পর্কে জানতে চাইছি বা স্বামী বিবেকানন্দের ফিলোসফি জানতে চাইছি, যে তিনি কেমন মানুষ ছিলেন, তিনি জীবনে কি ধরনের নির্দেশ শিক্ষার্থীদের জন্য বা মানুষের জন্য দিয়েছিলেন, সেগুলোকে জানার জন্য কিন্তু আমাদের ফিল্ড ট্রিপ বা আমাদের যদি আমরা রামকৃষ্ণ মিশন যাই, আমরা যদি শান্তিনিকেতন যাই, আমরা যদি আহমেদাবাদ যাই, সেগুলো গেলে এই এনাদের ফিলোসফি সম্পর্কে আরো ভালো এক্সপিরিয়েন্স হয়। বা যারা জিওগ্রাফি স্টুডেন্ট তারা কিন্তু ফিল্ড ট্রিপ তাদের খুব ইম্পর্টেন্ট পার্ট, আমাদের এডুকেশনেও আছে যদিও। নেক্সট আসি এক্সিবিশন। ওই বিভিন্ন সেমিনার বলছি, বিভিন্ন মিউজিয়াম বিভিন্ন জায়গায় এক্সিবিশন হয়, ছবি বা কোনো কয়েন, এই সমস্ত এক্সিবিশন। নেক্সট আসি মোশন পিকচার। শিক্ষার্থীদের সামনে শিক্ষার্থীরা যাতে তারা ভালোভাবে কোনো কিছু জানতে বা বুঝতে পারে তার জন্য মোশন পিকচার, অর্থাৎ যেটা গতিশীল, শুধু ছবি নয়, মোশন পিকচার কিন্তু মোশন পিকচার। এছাড়া রেকর্ডিংস, রেডিও, স্টিল পিকচার, রেকর্ডিং, রেডিও, স্টিল পিকচার।
কানে শুনতে পাবো বা কোনো একটা স্টিল পিকচার। নেক্সট আসি ভিজুয়াল সিম্বল অ্যান্ড ভার্বাল সিম্বল। ভিজুয়াল সিম্বল মানে কি না, এখানে দেখো ডায়াগ্রাম, চার্ট এগুলোর কথা বলা যায়। লাস্ট হচ্ছে ভার্বাল সিম্বল। আমরা সাইন ল্যাঙ্গুয়েজের কথা যদি বলি, বা আমরা বিভিন্ন ধরনের নন ভার্বাল যে আমরা কিউজ গুলো ইউজ করে থাকি, সেই সমস্ত কিছুকে এর মধ্যে এক্সপ্লেন করা হচ্ছে। তো এটা মূলত কি হায়ারার্কিক্যাল, একদম নিচের থেকে। এই যে হায়ারার্কি মানে তোমরা নিশ্চয়ই বোঝো, টপ টু বটম। নিচে যখন সহজ থাকে আর উপরে যখন আস্তে আস্তে তার ডিফিকাল্টি লেভেল বাড়তে থাকে, সেটাকে বলা হয় হায়ারার্কিক্যাল। কোনো গ্রাফ, মেথড, যে কোনো কিছুই হতে পারে। ঠিক আছে, টপ মানে কি? টপ মানে হচ্ছে সর্বোচ্চ, আর বটম মানে একেবারে নিচে। তাহলে এই হায়ারার্কিক্যাল সবসময় নিচের থেকে উপরে উঠছে, মানে তার ডিফিকাল্টি লেভেল আস্তে 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 হার্ড হতে থাকছে। তাহলে আমরা আজকে এই এখনো পর্যন্ত যা ডিসকাস করলাম, সেখানে তোমাদের এই টিএলএম এগুলো নিয়ে আলোচনা করলাম। এবারে আমরা একটু স্পিডে যাব। এগুলো একটু এই এডগার ডেল, এটা একটু নতুন কনসেপ্ট ছিল যা আলোচনা করলাম। তারপরে আমরা যেগুলো আলোচনা করবো একেবারে সহজ সহজ বিষয়, সময় কম লাগবে। দেখো, টিচিং মেথডস অফ টিচিং। শিক্ষক ক্লাসে যখন পড়ান কি কি মেথড অবলম্বন করে, এই মেথডকে আমরা মূলত 3 ভাগে ভাগ করবো। এক হচ্ছে টিচার সেন্টার মেথড, লার্নার সেন্টার মেথড আর কন্টেন্ট ফোকাস সেন্টার। ফার্স্ট আছে টিচার সেন্টার মেথড, অর্থাৎ ক্লাসে যখন টিচিং লার্নিং চলবে, সেই টিচিং লার্নিং প্রসেস চলার সময় যিনি বা শিক্ষক যিনি থাকবেন, তিনি যখন মেন রোল বা অ্যাক্টিভ রোল প্লে করছেন এবং শিক্ষার্থীরা প্যাসিভ রোল প্লে করছেন, বা শিক্ষক যিনি তিনি অথরিটি, সেটাকে মূলত বলা হয় কি টিচার সেন্টার মেথড। এই টিচার সেন্টার কিছু মেথডের উদাহরণ হচ্ছে লেকচার মেথড, ডেমনস্ট্রেশন মেথড, টিম টিচিং, টিভি আর ভিডিও প্রেজেন্টেশন। আমি একটু আগেই বলছিলাম যে ডেমনস্ট্রেশন মেথড কি, টিচার সেন্টার মেথড পড়বে না লার্নার সেন্টার, এটা কিন্তু কনফিউশনে পড়ে যেত। টিচার সেন্টার মেথডের মধ্যেই কিন্তু ডেমনস্ট্রেশন মেথডটা পড়ে। নেক্সট আসবো লার্নার সেন্টার মেথড। টিচার সেন্টারে কি বলেছি না, যখন টিচিং লার্নিং হয় শিক্ষক মেন রোল প্লে করেন বা শিক্ষক অ্যাক্টিভ থাকেন, তিনি অথরিটি রোল প্লে করেন। কিন্তু আরো এক ধরনের মেথড বর্তমান সময়ে বা বর্তমান কালকে যে মেথড সব থেকে বেশি ইনফ্লুয়েন্স করেছে, বা আমরা রুশোর যে ফিলোসফি, রুশোর যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিতে বলা হচ্ছে কি না, যার জন্য শিক্ষা, শিক্ষার্থীর জন্য শিক্ষা, সেই হবে প্রধান, শিক্ষক নয়। শিক্ষার্থী আছে বলেই শিক্ষক আছে, শিক্ষার্থী ছাড়া শিক্ষকের অস্তিত্ব নেই। মানে তার কনসেপ্টে এটাই বলা হচ্ছে, শিক্ষার্থী ছাড়া শিক্ষক কাকে শেখাবে, কাউকে শেখাতে পারবে না। তাই তিনি এখানে রিসোর্স পার্সনের রোল প্লে করবেন, তিনি এখানে কোনো অথরিটি নয়, এবং শিক্ষার্থীরা এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে। এরকম কিছু টিচার্স এই স্টুডেন্ট সেন্টার কিছু মেথড হচ্ছে, আমরা ডিসকভারি মেথড বা হিউরিস্টিক মেথডের নাম শুনেছি। প্রবলেম সলভিং মেথড, কে বলবে এই প্রবলেম সলভিং মেথডের প্রবক্তা কে, এগুলো একটু বলে রাখি। প্রথমে আসি ডিসকভারি মেথড বা হিউরিস্টিক মেথড। ডিসকভারি মেথড বা হিউরিস্টিক মেথডের প্রবক্তা কে বলতে পারবে? স্যার ব্রুনার। না না, তুমি ওটা ডিসকভারি লার্নিং এর কথা বলছো, ডিসকভারি মেথড। ডিসকভারি বা হিউরিস্টিক মেথডের প্রবক্তা কে? আর্মস্ট্রং। প্রবলেম সলভিং মেথড, প্রবলেম সলভিং মেথড প্রবলেম সলভিং মেথডের প্রবক্তা কে? এগুলো কিন্তু একেবারেই সহজ জিনিস, এগুলো কিন্তু সকলের বলতে পারা উচিত। আরে জানো তোমরা, বলো তো, না বললে কি করে বুঝবে? জন ডিউই প্রবলেম সলভিং মেথড, গুড। হ্যাঁ, প্রজেক্ট মেথড, প্রজেক্ট মেথড উইলিয়াম কিলপ্যাট্রিক। উইলিয়াম কিলপ্যাট্রিক। ব্রেনস্টর্মিং, হ্যাঁ, আর স্টিভেনসন। নেক্সট আসছে ব্রেনস্টর্মিং। ব্রেনস্টর্মিং কি জিনিস ভাই, সরি, এর প্রবক্তা কে? অসবর্ন, OSBORN, অসবর্ন। ডিসকাশন মেথড, এগুলো প্রচলিত, এগুলো নিয়ে অতটা এরকম স্পেসিফিক কোনো মানুষের নাম নেই যিনি এটাকেই প্রচলন করেছেন, এরকম কোনো স্পেসিফিক নাম নেই। তো ডিসকভারি মেথড আমরা আর্মস্ট্রং, প্রবলেম সলভিং জন ডিউই, প্রজেক্ট মেথড উইলিয়াম কিলপ্যাট্রিক অ্যান্ড স্টিভেনসন। স্টিভেনসনের নামটা অতটা পাওয়া যায় না, তো কিলপ্যাট্রিক। ব্রেনস্টর্মিং হচ্ছে কি না, অসবর্ন।
তো এখানে এগুলো হচ্ছে টিচার সেন্টার মেথড, সরি লার্নার সেন্টার মেথড। এখানে টিচার এবং লার্নার সেন্টার মেথডের মধ্যে পার্থক্য আছে। এবার আসি কন্টেন্ট সেন্টার মেথড। কন্টেন্ট, এইবারে এটা হচ্ছে থার্ড একটা জিনিস, বোথ দি টিচার অ্যান্ড লার্নার হ্যাভ টু ফিট ইনটু দি কন্টেন্ট দ্যাট ইজ টট। এমন এক ধরনের মেথড যেখানটাতে কন্টেন্টের উপর ফোকাস করা হয়, যে আমি কি পড়াচ্ছি, পড়ানোর পদ্ধতির উপর, সরি পড়ানোর বিষয়বস্তুর উপর ভিত্তি করে আমরা বিষয়বস্তু নির্বাচন করছি। আমরা সবসময় যে আর্টস বা সোশ্যাল সায়েন্সের বিষয়গুলো যে লেকচার মেথডের সাহায্যে পড়াবো এরকম কোনো কিন্তু বিষয় নেই। আমরা জিওগ্রাফি যদি এডুকেশনের কিছু বিষয় আছে, বা সাইকোলজির কিছু বিষয় আছে, অ্যানথ্রোপলজির কিছু বিষয় আছে, যেগুলো কিন্তু শুধু লেকচার মেথডের সাহায্যে কিন্তু চলবে না। যেরকম কন্টেন্ট সেই রকম বিষয়বস্তু রাখতে হবে। একটু আগে আমি উদাহরণ দিচ্ছিলাম এক্সকারশনের কথা আমরা বলছি, ঠিক আছে। কন্টেন্ট, গান্ধীজির ফিলোসফি জানতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের ফিলোসফি জানতে হবে। যদি আমরা শান্তিনিকেতন একবার ঘুরে আসি, আমরা যদি একবার জোড়াসাঁকো যাই, একটু হলেও আমরা সেই সমস্ত কন্টেন্ট বা বিষয়বস্তুর উপর ভিত্তি করে কিন্তু আমাদের অনেক সময় মেথড নির্বাচন করা। এখানে কি বলা হচ্ছে, দি ক্ল্যারিটি অ্যান্ড কেয়ারফুল অ্যানালিসিস অফ কন্টেন্ট। এখানে মূলত ফোকাস করা হয় যে বিষয়বস্তু আমরা পড়াচ্ছি সেটা কতটা সুন্দরভাবে, কতটা স্পষ্টভাবে শিক্ষার্থীদের সামনে আমরা উপস্থাপন করতে পারছি। এবারে আমরা একটু অন্যদিকে চলে যাব, এবারে একদম কোর টিচিং থেকে এবার একটু আমরা টেকনোলজি এইদিকে চলে আসবো। আমরা জানি মোবাইল লার্নিং বলে এক ধরনের লার্নিং, অর্থাৎ টেকনোলজিকে ইউজ করে আমরা যখন শিখি সেটাকে, বা মোবাইল বা কোনো গেজেট, ইলেকট্রনিক গেজেট, আমরা ই লার্নিং বলে থাকি, যেটাকে ই লার্নিং বলে থাকি। সেই সেই রকম ধরনের ই লার্নিং কে কিন্তু দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিনক্রোনাস লার্নিং আর একটা এ সিনক্রোনাস লার্নিং। ফার্স্টে আমরা বলবো সিনক্রোনাস। হোয়াট ইজ সিনক্রোনাস লার্নিং? সিনক্রোনাস লার্নিং অনেকটাই, আমি কম্পেয়ার করছি, গুলিয়ে ফেলবে না। আমরা কি করি না, আমাদের যে ফর্মাল এডুকেশন সিস্টেম আছে সেই ফর্মাল এডুকেশন সিস্টেমে একটা নির্দিষ্ট কারিকুলাম আছে, তারা পড়তে যাবে, সেটা একটা ফিক্সড আছে, রুলস নিয়ম কানুন আছে, কোথায় পড়ানো হবে, কত সময় ধরে পড়ানো হবে, কি কি পড়ানো হবে, সমস্ত জিনিস কিন্তু একটা ফিক্সড একটা শিডিউল আছে, বা এবং এই সরি ফিক্সড একটা ম্যাপ আছে। সেই ম্যাপকে ফলো করে আমরা নির্দিষ্ট টাইম টেবিল মেনটেন করে পড়াই। এইবারে আমরা যখন ই লার্নিং এ চলে আসবো, অর্থাৎ ইলেকট্রনিক গেজেট এবং ইন্টারনেটকে ইউজ করে যখন শিখবো, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমরা বললাম দুই ভাগ ভাগ হয়, সিনক্রোনাস আর এসিনক্রোনাস। সিনক্রোনাস লার্নিং হচ্ছে কি না, ওই ট্র্যাডিশনাল যে লার্নিং বা ফর্মাল যে এডুকেশন সিস্টেম, যে শিক্ষক যখন আসবে সেই সময় উপস্থিত থাকতে হবে, এটা হচ্ছে এক ধরনের সেই টাইমে কিন্তু এটা ই লার্নিং, যে অনলাইনে ক্লাস হবে কিন্তু স্যার আগে থেকে, আজকে তোমরা যখন আছো, তোমরা যদি রেকর্ডিং এর কথা ভুলে যাও তাহলে কি হবে, যে না এটা রিয়েল টাইম। রেকর্ডিং এর কথা বাদ দিয়ে বলছি, কিন্তু তোমরা এখানটাতে একটা নির্দিষ্ট 8টায় টাইম টেবিল আছে, তোমরা সিলেবাস জানো, আমি কি পড়াবো সেটাও আমি ঠিক করে নিয়ে এসেছি। অর্থাৎ একেবারে স্ট্রাকচার্ড ওয়েতে যখন আমি তোমাদের সামনে বিষয়বস্তু উপস্থাপন করবো, এবং তার জন্য নির্দিষ্ট একটা টাইম টেবিল থাকবে, এবং রিয়েল টাইম ফিডব্যাকের জায়গা থাকবে, যেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, রিয়েল টাইম ফিডব্যাক জায়গা থাকবে, সেটাকে মূলত বলা হয় কি, সিনক্রোনাস লার্নিং। এটা আবারও বলছি, এটা ই লার্নিং এর কিন্তু একটা মেথড বা একটা এক্সাম্পলও বলতে পারে। ঠিক আছে, এরকম কিছু এক্সাম্পল হিসেবে গুগল মিট বলা হচ্ছে, গুগল হ্যাংআউট, জুম, যে স্যার ক্লাস নেবেন, কালকে 8টায় ক্লাস নেবো, তোমরা টাইমে চলে এসো। এই যে রিয়েল টাইম, সেখানে উপস্থিত হওয়া, স্যারের সাথে ইন্টারাক্ট করা, মনে কোনো কোশ্চেন জাগলে কোশ্চেন করতে পারা, এটাকে বলা হয় মূলত সিনক্রোনাস লার্নিং। এবার আসি এসিনক্রোনাস লার্নিং। এই এসিনক্রোনাস লার্নিং এটা অনেকটাই সেলফ পেসড লার্নিং। কেন না, একটু আগে আমরা যে সিনক্রোনাস লার্নিং করলাম সেখানে কি পড়েছি না, রিয়েল টাইমে শিক্ষার্থীকে উপস্থিত থাকতে হয়, কিন্তু এখানে শিক্ষার্থীকে উপস্থিত থাকতে হয় না। এবার আমরা রেকর্ডিং এর কথা আছে, যে আজকে তোমরা 25 জন আছো, হয়তো তোমাদের ক্লাসে আরো অনেক স্টুডেন্টই আছে, সেক্ষেত্রে কি হলো না, স্টুডেন্ট ওই সময়ে ক্লাসে উপস্থিত থাকতে পারলেন না, ওই যে অনলাইন ক্লাস, ওই ক্লাসে উপস্থিত থাকতে পারলেন, সে কি করলো না, ইউটিউবে সেই ক্লাসটা আপলোড করে দেওয়া হয়েছে তোমাদের যেমন হয়, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের ভিডিও শেয়ার করে দেওয়া হয়েছে, তুমি তোমার ইচ্ছে মতো, তুমি তোমার স্বেচ্ছায়, তোমার যখন সুবিধা হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো, সুবিধা মতো সেটাকে অ্যাক্সেস করছো, সেটা দিয়ে তুমি পড়াশোনা করছো। এটাকে বলা হয় এসিনক্রোনাস লার্নিং। এখানে একটা যেটা সময়, সেটা হচ্ছে রিয়েল টাইম ফিডব্যাকের অভাব আছে। যে কোনো একটা ইউটিউব ভিডিও দেখলে, তোমার কোনো একটা জায়গায় প্রশ্ন জাগলো, তুমি প্রশ্ন কমেন্ট সেকশনে রাখলে, তাদের যখন ইচ্ছা হবে, তারা যদি মনে করে প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন, তখন উত্তর দেবে, তাছাড়া কিন্তু তুমি কিন্তু আর কোন রকম ভাবে সেখানে রেসপন্স দেওয়ার বা রেসপন্স পাওয়ার চান্স নেই।
যেটাকে বলা হয় এসিঙ্ক্রোনাস লার্নিং। ওটা হচ্ছে রিয়েল টাইম ফিডব্যাক আছে, যেহেতু ওটা রিয়েল টাইমে হয়, আর এটা যেহেতু সেলফ পেস্ট বা রেকর্ডেড ভিডিও এই জাতীয় হয়, তো এখানে কিন্তু রিয়েল টাইম ফিডব্যাক নেই, ফিডব্যাক ডিলেড ফিডব্যাকের জায়গা বেশি আছে। নেক্সট আসবে ব্লেন্ডেড লার্নিং। ব্লেন্ডেড লার্নিং কি না, যখন অনলাইন লার্নিং বা ট্রাডিশনাল লার্নিং এবং অনলাইন লার্নিং কে আমরা বা ই লার্নিং কে যখন আমরা একত্রে মিলিত করব, সেটাকে বলা হয় কি ব্লেন্ডেড লার্নিং। হতে পারে যে কালকে তোমাদের ফেস টু ফেস ক্লাস হবে, আমি স্টাডি ম্যাট আজকে প্রোভাইড করে দিলাম, তোমরা আজকে বাড়ি পড়ে নিলে, এটা কি হলো না, এটা হচ্ছে তোমাদের অনলাইনে হয়ে গেল, তোমরা কালকে ফেস টু ফেস এসে ডিসকাশন করলে। অথবা আজকে তোমরা ক্লাসে ফেস টু ফেস ডিসকাশন হলো কিছু একটা, আমি অনলাইনে কোনো একটা কুইজের ব্যবস্থা করলাম, এটা অনলাইনে হলো, ই লার্নিং এর সাহায্যে। এটাকে বলা হয় ব্লেন্ডেড লার্নিং, যেখানে ট্রাডিশনাল ফেস টু ফেস এবং ই লার্নিং দুটোকে কম্বাইন করা হয়, সেটাকে বলা হয় কি না ব্লেন্ডেড লার্নিং। নেক্সট আসবো সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, যেখান থেকে ভুরি ভুরি প্রশ্ন আসে, স্বয়ংপ্রভা অ্যান্ড মুক। এই স্বয়ং থেকে এবছরে প্রশ্ন এসেছিল, যারা এডুকেশনের স্টুডেন্ট আছে, স্বয়ং থেকে স্বয়ংের ফুল ফর্মে এই কোশ্চেনটা এসেছিল। স্বয়ং কি জিনিস? 2017 সালে ভারত সরকার একটা উদ্যোগ নেয় কি না, তার আগে বলে রাখি, মুক বলে একটা প্ল্যাটফর্ম আছে, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স। কি জিনিস? এখানটাতে এটা এক ধরনের লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষার্থীদেরকে ফেস টু ফেস উপস্থিত হওয়ার কোনো প্রয়োজন নেই, তারা ভার্চুয়ালি পড়াশোনা করবে, সমস্ত কাজ ভার্চুয়ালি হবে, সমস্ত কাজ অফ ক্যাম্পাস হবে, বা শিক্ষার্থী তার নিজের স্বেচ্ছায় ইচ্ছে মতো করবে, এবং একটা নির্দিষ্ট সময় এসে তার ডিগ্রি প্রদান করা হবে। অর্থাৎ পুরো কোর্সটা অনলাইনে হবে, পুরো প্রসেস অনলাইনে হবে, কিন্তু তোমাকে একটা উপযুক্ত ডিগ্রি প্রদান করা হবে, এটাকে বলা হয় মূলত মুক। এই স্বয়ং হচ্ছে ভারত সরকারের একটা, এই মুকের একটা প্রজেক্ট হচ্ছে স্বয়ং। স্বয়ংয়ের ফুল ফর্ম স্টাডি ওয়েব অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়াং অ্যাসপিরিং মাইন্ডস। এখানে কি করা না, এআইসিটিই নামক সংস্থা 2017 সালে সমগ্র ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষের জন্য, কোনো জায়গায় যোগাযোগ ব্যবস্থার সমস্যা, শহর, গ্রাম, প্রত্যন্ত অঞ্চল, পাহাড়, পর্বত, নদী, নালা, যেখানে আছে, যে অঞ্চলে আছে, প্রত্যেকটা মানুষের কাছে শিক্ষা ব্যবস্থাটাকে অনলাইনে বা এই মুকের সাহায্যে পৌঁছে দেওয়ার জন্য একটা উদ্যোগ এই সহায়ক। ঠিক আছে, সারা পৃথিবীতে যত ধরনের মুক প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বা সব থেকে বৃহৎ, সব থেকে ব্যাপক হচ্ছে এই স্বয়ং প্ল্যাটফর্ম। এবং এই স্বয়ং প্ল্যাটফর্মে মূলত হায়ার এডুকেশন থেকে শুরু করে, হাই স্কুল থেকে শুরু করে হায়ার এডুকেশন পর্যন্ত বিভিন্ন ধরনের কোর্স কিন্তু এই স্বয়ং নামক প্ল্যাটফর্মের মধ্যে হয়ে থাকে। এই স্বয়ংয়ে মূলত 4টে কোয়াড্রান্ট বা 4টে পিলার আছে। সেই 4টে পিলার হচ্ছে কি না, এখানে কিভাবে পুরো এডুকেশনটা কন্ট্রোল করা হয়। ফার্স্ট আছে ভিডিও লেকচার, যে না, শিক্ষক কোনো একটা কন্টেন্ট ভিডিও লেকচার আকারে কন্টেন্টকে ওয়েবসাইটে দিলে, এবং যেটা পড়ানো হলো তার উপযুক্ত মেটেরিয়াল শিক্ষার্থীদেরকে সেই ওয়েবসাইট বা পোর্টালে দেওয়া হয়, এবং শিক্ষার্থীরা সেটা ডাউনলোড এবং প্রিন্টও করতে পারবে। নেক্সট, সেলফ অ্যাসেসমেন্ট, শিক্ষার্থীদের ওই অনলাইনে আবার টেস্টের ব্যবস্থা আছে, কুইজের ব্যবস্থা আছে, এবং সর্বোপরি কি না, সপ্তাহের একটা শেষে বা নির্দিষ্ট একটা দিনে বা মাসের একটা শেষে এই যে শিক্ষার্থীরা এত পড়াশোনা করলো, তারা টেস্ট দিল, তারা নিজেদেরকে অ্যাসেস করলো, এবং সর্বোপরি কি না, তাদের যদি কোনো কনফিউশন থাকে, তাদের যদি কোনো ডাউট থাকে, সেই ডাউট ক্লিয়ারিং এর জন্য অনলাইন ডিসকাশনের ব্যবস্থা করা হলো। এই 4টে কোয়াড্রান্ট বা 4টে পিলার এই স্বয়ং প্ল্যাটফর্মে আছে। এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করলাম, এটা হচ্ছে আরো বিস্তারিত আকারে, ওই দেখো এখানে আমরা পড়েছি ভিডিও লেকচার, এখানটাতে ভিডিও লেকচার, এটা কি ই টিউটোরিয়াল। নেক্সট আসবো আমরা এই যে স্টাডি ম্যাট, যেটাকে প্রিন্ট আউটও করা যাবে, ডাউনলোডও করা যাবে, কি ই কন্টেন্ট, ডিসকাশন ফোরাম, সেলফ অ্যাসেসমেন্ট বা কুইজ। এখানে সেটা আরো একটু বিস্তারিত দেওয়া আছে, তো এই জায়গাটা নিয়ে আমি আর বলছি না। যে জায়গাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই জায়গা। আমি বললাম যে ক্লাস, স্কুল এডুকেশন থেকে শুরু করে হায়ার এডুকেশন, সমস্ত ক্ষেত্রে এই স্বয়ং আছে, বা স্বয়ংের যে প্ল্যাটফর্ম, সেখান থেকে স্কুল এডুকেশন থেকে হায়ার এডুকেশন পর্যন্ত সমস্ত স্তরের ডিগ্রি বা কোর্স করানো হয়ে থাকে।
এই যে আমাদের সারা ভারতবর্ষে এই যে ইউজি এডুকেশন, স্কুল এডুকেশন, হায়ার এডুকেশন, পিজি এডুকেশন, রিসার্চ, এই সমস্ত কিছু দেখভাল করার জন্য বিভিন্ন ধরনের ইনস্টিটিউট আছে বা অর্গানাইজেশন আছে। সেই অর্গানাইজেশনকে দায়িত্ব দেওয়া হলো যে না তুমি এই দিকটা দেখবে। এটাকে বলা হয় ন্যাশনাল কোঅর্ডিনেটর। কাদের উপর দায়িত্ব দেওয়া হলো? দেখো, ফার্স্টে আসি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। এই এআইসিটিই কত সালে প্রতিষ্ঠিত হয়? এআইসিটিই কত সালে প্রতিষ্ঠিত হয় জানা আছে কি? সাবজেক্ট আশা করি এডুকেশনের আগেও দু একবার দেখা। স্যার ওটা কি হয় স্যার? বলো। 1945। ভেরি গুড, 1945। হ্যাঁ সুজিত বলো, বলতে চাইছিলে বলো। আর কিছু ইনফরমেশন অ্যাড স্যার করবে? 1945 বলছিলাম স্যার। হ্যাঁ, 1945 সালে এই এআইসিটিই প্রতিষ্ঠিত হয় এবং 1987-এ এআইসিটিই একটা স্বাধীন সংস্থার স্বীকৃতি পায়। 1987 এই এআইসিটিই কে দায়িত্ব দেওয়া হলো না আমাদের যে যত সেলফ পেস লার্নিং বা ইন্টারন্যাশনাল কোর্সেস আছে সেই সমস্ত কোর্সেস দেখভাল করা, অর্থাৎ ওই ই ই টিউটোরিয়াল, ই কন্টেন্ট, ডিসকাশন ফোরাম এবং এবং সেলফ অ্যাসেসমেন্টের যত দায়িত্ব দেওয়া হলো কার ওপর? এআইসিটিইর ওপর। নেক্সট আসবো এনপিটিইএল, ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহ্যান্স লার্নিং। এই এনপিটিএল এর দায়িত্ব দেওয়া হলো কি না ইঞ্জিনিয়ারিং সেক্টর বা ইঞ্জিনিয়ারিং যত কোর্স আছে এই ইঞ্জিনিয়ারিং কোর্সের যত কন্টেন্ট তৈরি করা, লেকচার প্রদান করা, সেলফ অ্যাসেসমেন্ট, ডিসকাশনের দায়িত্ব। ইউজিসি দায়িত্ব দেওয়া হলো পোস্ট গ্রাজুয়েট নন টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ এই আমরা যে এডুকেশনে আছি এই মুহূর্তে বা যে সিস্টেমের মধ্যে আছি সেটাকে বলা হচ্ছে কি নন টেকনিক্যাল পোস্ট গ্রাজুয়েট এডুকেশন। কেউ কিছু বলবে? হ্যাঁ স্যার আমি বলছিলাম। বলো বলো। স্যার বলছিলাম এনপিটিএল এখানে কি স্যার ওই অনলাইনে কোর্স করানো হয়? হ্যাঁ হ্যাঁ, ওটাই তো বলছি যে কারা কারা কোর্সটা করাচ্ছে। এই যে স্বয়মের যে এত বড় একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মকে দেখভাল কারা করছে? ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য এক একটা ইঞ্জিনিয়ারিং দেখভাল করছে এই এনপিটিইএল। সেলফ পেস বা ইন্টারন্যাশনাল যত কোর্স আছে বা সার্টিফিকেট তার প্রদানের দায়িত্ব হচ্ছে এআইসিটির উপর। ইউজিসি মাস্টার্স লেভেলের যত নন টেকনিক্যাল কোর্স আছে তার দায়িত্ব দেওয়া হয়েছে এই ইউজিসির উপর। ঠিক আছে, এবারে আসি সিইসি, কনসর্টিয়াম ফর এডুকেশনাল কমিউনিকেশন। এনারা দেখভাল করবেন কাদের? না নন টেকনিক্যাল আন্ডার গ্রাজুয়েট এডুকেশন। ঠিক আছে, আন্ডার গ্রাজুয়েট যে এডুকেশন আছে বা এই বিএ, বিএসসি, বিকম, এর দায়িত্ব হচ্ছে এই কনসর্টিয়াম ফর এডুকেশনাল কমিউনিকেশন। এনসিআরটি স্কুল এডুকেশনের দায়িত্বে। স্কুল এডুকেশনের যত কাজকর্ম হবে এই যে চারটে কোয়াড্রান্ট বা চারটে পিলার আছে সেই পিলারের দেখভালের দায়িত্ব আসবে এই এনসিইআরটির উপর। তারপরে আসবো এনআইওএস, যে সমস্ত স্কুল স্টুডেন্টরা প্রথাগত সিস্টেমের মধ্যে পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি তারা এই এনআইওএস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এর মাধ্যমে পড়াশোনা করবে বা ওই ওপেন স্কুলিং এর দায়িত্ব থাকবে এনআইওএস এর উপর। নেক্সট আসবো ইগনু। ইগনু কি করবে না যে সমস্ত স্টুডেন্টরা যারা আউট অফ দি স্কুল মানে যারা ডিস্টেন্স মোডে যে সমস্ত হায়ার এডুকেশনে যারা পড়াশোনা করবে, গ্রাজুয়েশন, মাস্টার্স এই সমস্ত কোর্স যারা করবে তাদের দায়িত্ব থাকবে ইগনুর উপর। তারপরে ম্যানেজমেন্ট স্টাডির দায়িত্ব থাকবে আইআইএম ব্যাঙ্গালোর এবং NITTTR, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ, এর দায়িত্ব থাকবে, এই সংস্থার দায়িত্ব থাকবে কি টিচার ট্রেনিং প্রোগ্রামের। টিচার ট্রেনিং যে প্রোগ্রাম আছে বা আমরা এই শিক্ষণ বলে থাকি, বিএড বলি, এমএড বলি, এই সমস্ত দায়িত্বে কে থাকবে? এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ, এই ইনস্টিটিউট। এই হচ্ছে SWAYAM-এর 9টা কোঅর্ডিনেটর এবং 4টে কোয়াড্রান্ট বা 4টে পিলার। এটা থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে সাবজেক্টে বা যে এক্সামটা ক্যান্সেল হয়েছে জেনারেল পেপারেও কিন্তু এখান থেকে সাবজেক্ট পেপারেও কিন্তু এই দুটো জায়গা থেকে কোশ্চেন এসছে এবং আরো একটা জায়গা থেকে কোশ্চেন আছে, সেটা এবার আমরা আলোচনা করব। সেই জায়গায় যাচ্ছি। এখানে কারো কোনো জিনিস বুঝতে সমস্যা থাকলে বলো। কারো যদি কোনো জায়গায় প্রশ্ন থাকে বলো, আমি আবার রিপিট করবো প্রয়োজন। আমি সবসময় একটা কথাই বলি, ক্লাস তোমাদের জন্য, প্রশ্ন তোমাদের থাকতেই পারে, তাই প্রশ্ন না করলে কিন্তু তোমাদের কনফিউশন
যদি তৈরি হয় সেটা কিন্তু ক্লিয়ার হবে না। তাই একমাত্র উপায় প্রশ্ন করা, কারণ আমি তোমাদের কাউকেই দেখতে পাচ্ছি না যে তোমাদের ফেশিয়াল এক্সপ্রেশন দেখে বুঝবো যে না এটা আদৌ তোমাদের বুঝতে তোমাদের পারছো না সমস্যা হচ্ছে। ঠিক আছে, তো কেউ কিছু স্যার বলো। কি ক্রোনোলজিক্যালি হিসেবে সাজানো সাজানো আছে, মানে সাল ওয়াইজ না এলোমেলো করে? কি 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 আরেকবার বলো। স্যার বলছিলাম এখানে যে ন্যাশনাল কোঅর্ডিনেটর গুলো রয়েছে সেগুলো কি স্যার এস্টাবলিশ ওয়াইজে পরপর লেখা আছে না এলোমেলো না আছে না না সেটাই না বলছি। না, এস্টাবলিশমেন্টের ইয়ার অনুযায়ী সাজানো নেই। ঠিক আছে, ওদের ওয়েবসাইটটা তোমরা যদি ঢোকো ওয়েবসাইটটা এইভাবেই দেওয়া আছে। ঠিক আছে, ওখানে ওরকম সিকোয়েন্সে সাজানো নেই। কারণ স্যার এখন তো স্যার ওইরকমই প্রশ্ন বেশি নেটে তুলছে, তার লাগে স্যার বললাম। ঠিক আছে, তো তোমরা একটু কাইন্ডলি ইয়ার অনুযায়ী দেখে নিও। ঠিক আছে, একটু ইয়ার অনুযায়ী তোমরা এগুলো ম্যাচ করে নিও। এই যে কোঅর্ডিনেটরটা, এগুলো আরো একদম বোঝার সুবিধার্থে ছবি আকারে এখানটাতে দেওয়া হলো যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। নেক্সট আসবো আমরা স্বয়ংপ্রভা। স্বয়ংপ্রভা কি জিনিস? স্বয়ংপ্রভা হচ্ছে ভারত সরকার দেশের প্রত্যন্ত অঞ্চল, শহর গ্রাম থেকে শুরু করে একদম প্রত্যন্ত অঞ্চল, সমস্ত প্রত্যন্ত অঞ্চল বা প্রত্যেকের বাড়িতে শিক্ষা ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য একটা ইনিশিয়েটিভ নিয়েছে। একটা ইনিশিয়েটিভ নিয়েছে। সেই ইনিশিয়েটিভটা কিসের মাধ্যমে? না, বাড়িতে যে প্রত্যেকের বাড়িতে যে টিভি আছে সেই টিভিতে কিছু ডিটিএইচ চ্যানেলের ব্যবস্থা করা হয়েছে, যেই চ্যানেলে সারা দিন 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা যাবত কি হবে না বিভিন্ন ধরনের ক্লাসগুলো সেখানে রিপিটেশনে টেলিকাস্ট হতে থাকবে। তো যখন স্বয়ংপ্রভা প্রথমে আসে তখন 32টা টিভি 32টা ডিটিএইচ চ্যানেল ছিল, তারপরে হয়েছে 34টা, বর্তমানে 40টা, এই সরি 40টা হয়েছে, তারপরে এখন আরো বেড়ে গেছে, এখন আরো অনেক বহুত নতুন নতুন চ্যানেল এসেছে। ঠিক আছে, তো পরীক্ষায় মূলত ওই 32টা আর 34টাই মূলত আসে, তো তোমরা সবসময় আপডেটটা ধরবে 34টা। ঠিক আছে, এখানে কি হয় মূলত কি বললাম না, সপ্তাহের 7 দিন বাড়িতে যে টিভি আছে ফ্রি অফ কস্ট, টিভিতে রিচার্জ থাকলে বা সরি টিভিতে রিচার্জ বলছি যে সিস্টেমটা থাকলে বা কানেকশন থাকলে প্রত্যেকের টিভিতে এই সমস্ত 40টা চ্যানেল থাকবে, যে চ্যানেল সপ্তাহে 7 দিন অর্থাৎ প্রতিদিন দিনে ন্যূনতম 4 ঘন্টা করে 5 বার করে টেলিকাস্ট হবে সারাদিনে যে সমস্ত বিষয়গুলো পড়ানো হয়েছে। এবং এর দায়িত্ব যে আছে বা যারা আছে তারা হলেন এই ভাইজ্যাক, গান্ধীনগর বা গুজরাটে এই সংস্থাটা অবস্থিত, ইনফ্লিপনেট যেটাকে আমরা বলি। তো এটা এই ইনফ্লিপনেট এখান থেকে মূলত এই স্বয়ংপ্রভাকে কন্ট্রোল করা হয়। এবং এই স্বয়ংপ্রভার যে ডিটিএইচ চ্যানেলগুলোতে যে হচ্ছে ক্লাস প্রোভাইড করা বা এদের দায়িত্ব কি আছে তাহলে, The contents are provided by NPTEL, IIT, UGC, CEC, IGNOU এই সমস্ত প্রতিষ্ঠান যেগুলো ওই সমস্ত কন্টেন্ট গুলো মূলত প্রোভাইড করে থাকে। এই স্বয়ংপ্রভা যে ডিটিএইচ চ্যানেল এর মধ্যে মূলত 4টে পার্ট আছে। হায়ার এডুকেশনের চ্যানেলগুলো আছে, স্কুল এডুকেশনের চ্যানেল আছে যেটা 9 থেকে 12 আছে। নেক্সট আসি কি না, যে সমস্ত ছেলেমেয়েরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে অর্থাৎ 11-12 পড়ে সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন এবং লাইফ লং লার্নিং, বয়স্ক যে সমস্ত মানুষ আছে তারা যারা পড়াশোনা চালিয়ে যেতে চাইছে মূলত এই এর সাহায্যে 4টে এরিয়াকে কভার করা হয়: হায়ার এডুকেশন, স্কুল এডুকেশন, লাইফ লং লার্নিং এবং কি না যে সমস্ত ছেলেমেয়েরা স্কুলে পড়ছে এবং কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে সেটা। এবারে আসি ইম্পর্টেন্ট জায়গা, এই হচ্ছে সেই জায়গাটা। প্রশ্ন এখান থেকে প্রত্যেকটা এক্সামে এই জায়গাটা থেকেই প্রশ্ন আসে, হয় সিকোয়েন্সে আর না হলে চ্যানেলের নাম বলে দেয় যে কত নম্বর চ্যানেল কোনটা। তো প্রথমে আসবো আমরা এখানে টোটাল হায়ার এডুকেশনের ক্ষেত্রে যে 10টা চ্যানেল আছে সেই 10টা চ্যানেল হচ্ছে, প্রথম দুটো চ্যানেল সেটা হচ্ছে হিউম্যানিটিজ এর জন্য, ভাগ্যেশ হিউম্যানিটিজ 1, সংস্কৃতি 2, সংস্কৃতি যেটা হিউম্যানিটিজ 2 এবং প্রত্যেকটা স্পেসিফিক সাবজেক্ট এই চ্যানেলে কি কি বিষয় পড়ানো হয়। ভাগ্যেশ নামক যে চ্যানেলটা আছে সেখানে হিউম্যানিটিজ 1 বা ল্যাঙ্গুয়েজ বা লিটারেচার সাহিত্য বিষয়ক যে ক্লাসগুলো এই ভাগ্যেশ চ্যানেলের মধ্যে হয়ে থাকে। সংস্কৃতি এখানে ইতিহাস, দর্শন এই বিষয়গুলো পড়ানো হয়। তারপরে আসবে সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্সের জন্য 4টে চ্যানেল আছে, ফার্স্ট প্রবোধ,
সরস্বত প্রবন্ধন বিধি। প্রবোধে কি পড়ানো হয়? সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স। সরস্বতী এডুকেশন, সাইকোলজি, হোম সায়েন্স। প্রবন্ধন যেখানে ম্যানেজমেন্ট, লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স। বেদিক যেখানে ল, লিগাল স্টাডিজ, হিউম্যান রাইটস পড়ানো হয়। এই হচ্ছে 4টে সোশ্যাল সায়েন্সের চ্যানেল। নেক্সট আসবো আমরা সায়েন্সের ক্ষেত্রে। ফার্স্ট এবারে আসবো 7 নম্বর চ্যানেল কৌটিল্য। কৌটিল্য কি? আমরা পড়েছি কৌটিল্যর অর্থশাস্ত্র, অর্থাৎ অর্থনীতি সংক্রান্ত লেখালেখি তিনি ওই অর্থশাস্ত্রে করেছিলেন। তার অনুকরণে যে চ্যানেলে এই ইকোনমিক্স, কমার্স বা ফিনান্স রিলেটেড ক্লাস হয় সেটার নাম দেওয়া হয়েছে কৌটিল্য। নেক্সট আসবে আর্যভট্ট। আর্যভট্ট জিরো আবিষ্কার করেছিলেন, ঠিক আছে? তো সেই তার সূত্রপাত ধরে ফিজিক্স, অর্থাৎ পিওর সায়েন্সে যে ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, এই সমস্ত বিষয় আর্যভট্ট নামক চ্যানেলের মধ্যে ওই ক্লাসগুলো থাকে। নেক্সট আসি স্পন্দন, জীবন বিজ্ঞান, বোটানি, জুলজি, বায়োসায়েন্স রিলেটেড। আর 10 নম্বর হচ্ছে ডাক্স, যেখানে অ্যালাইড অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স, অর্থাৎ অনেক বিষয় আছে যেগুলো অন্যান্য সাবজেক্টের সাব ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চগুলো এই ডাক্স নামক চ্যানেলের মাধ্যমে পড়ানো হয়। তাহলে এই হচ্ছে 10টা চ্যানেল। এখান থেকে কি প্রশ্ন আসে না, সিকোয়েন্সে সাজানো বা চ্যানেলের বলে দেবে চ্যানেল নম্বর 3 নাম কি ছিল, এরকম। এবারে আসি ডিটিএইচ চ্যানেল ফর স্কুল এডুকেশন। স্কুল এডুকেশন মূলত পিএম ই বিদ্যা নামক 12টা ডিটিএইচ চ্যানেল আছে। পিএম ই বিদ্যা, এই পিএম ই বিদ্যা নামক চ্যানেলের সাহায্যে ওই স্কুল এডুকেশনের যে ক্লাসগুলো প্রোভাইড করা হয়ে থাকে, এবং স্কুল এডুকেশনের কন্টেন্ট গুলো মূলত হিন্দি এবং ইংলিশ মিডিয়ামে হয়ে থাকে। আর এই কন্টেন্ট গুলো একটা অ্যাপ সরকার লঞ্চ করেছে, সেই অ্যাপের নাম হচ্ছে দীক্ষা। সেই দীক্ষা অ্যাপের মধ্যে যত স্টাডি ম্যাট আছে, সেই স্টাডি ম্যাটের মধ্যে সমস্ত কিছুর কন্টেন্ট সেই দীক্ষা নামক পোর্টাল বা অ্যাপে আপলোড করা, ছেলেমেয়েরা সহজেই সেটাকে অ্যাক্সেস করতে পারে। এবার আসি মুখ। আমরা মুখ একদম সর্বপ্রথম আলোচনা করে নিয়েছি, ঠিক আছে? মুখ কি? মুখ হচ্ছে যেখানে ছেলে মেয়েদেরকে ফিজিক্যালি কোনো জায়গায় উপস্থিত হওয়ার দরকার নেই, অর্থাৎ ভার্চুয়ালি তারা বাড়ি বসে নিজেদের ইচ্ছে মতো, নিজেদের সুবিধা মতো কোনো কোর্সে ভর্তি হচ্ছে এবং পুরো কোর্সকে কমপ্লিট করতে পারছে। এই যে সিস্টেম, এই সিস্টেমটাকে মূলত বলা হয় কি মুক বা ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স। এই ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স সর্বপ্রথম ইন্ট্রোডিউস করা হয় 2008 সালে এবং এর পরিচিতি লাভ করে 2012 সালে। এই মুককে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সি মুক আর একটা হচ্ছে এক্স মুক। সি মুক কি? যেটা ওপেন অ্যাক্সেস অর্থাৎ ফ্রি। আর ই মুক, এই সরি এক্স মুক যেটা, সেটা কিন্তু পেড। তাহলে যদি এরকম একটা প্রশ্ন আসে যে মুক ওপেন অ্যাক্সেস, তাহলে এটা ঠিক না ভুল হবে? এটা কিন্তু ভুল হবে। মুক ওপেন অ্যাক্সেস, আবার বোথ ওপেন অ্যাক্সেস ও ক্লোজ লাইসেন্স দু রকমেরই হতে পারে, ঠিক আছে? তারপরে কি আছে? আচ্ছা, ইনোভেশন। এবারে আসি কিছু সারা পৃথিবীব্যাপী কিছু বিখ্যাত মুক প্ল্যাটফর্মের নাম দেওয়া আছে। কোর্সেরা, এডএক্স, ইউডাসিটি, ফিউচার লার্ন, ক্যানভাস। এই ক্যানভাস আর ক্যানভা এই নামের সাথে গুলিয়ে যায়। ক্যানভা একটা হচ্ছে ফটো এডিটিং সফটওয়্যার আছে, যেটা অনেকে ইউজ করে থাকো তোমরা, ঠিক আছে? আর ক্যানভাস নেটওয়ার্ক, এটা কিন্তু একটা মুক প্ল্যাটফর্ম। তাই ক্যানভাস আর ক্যানভা এক নয়, গুলিয়ে ফেলবে না। এখান থেকেও প্রশ্ন এসছে। খান একাডেমি, তারপরে কার্নেগি মেলন ইউনিভার্সিটি ওপেন লার্নিং ইনিশিয়েটিভস, এমআইটি ওপেন কোর্সওয়্যার, ওপেন এডুকেশন, ওপেন লার্ন, এই সমস্ত কোর্সগুলো আছে। এগুলো ওইগুলোই বিস্তারিত দেওয়া আছে। এবারে আসবো আমরা টিচিং সাপোর্ট সিস্টেম। টিচিং সাপোর্ট সিস্টেম আমরা অলরেডি টিচিং লার্নিং মেটেরিয়াল একটু দেখে নিয়েছি, আর একটু এখানে দেখব যে টিচিং সাপোর্ট সিস্টেম সময়ের বিবর্তনের সাথে সাথে এই টিচিং সাপোর্ট সিস্টেমের মধ্যে কিছু চেঞ্জ এসেছে। দেখো সময়ের সাথে সাথে প্রথমে দেখো ট্র্যাডিশনাল টিচিং সিস্টেম, মডার্ন আইসিটি বেসড টিচিং সাপোর্ট সিস্টেম। ফার্স্ট আছে ট্র্যাডিশনাল। আমরা যদি সেই পুরাতন কনসেপ্টে যাই, সেখানে দেখবো যে না, শিক্ষক বা স্যার ক্লাসে আসেন, চক ডাস্টার ইউজ করেন, পড়ান, বেরিয়ে যান, ঠিক আছে? সেখানে নতুন কিছু নেই, তিনিই প্রধান, তিনিই যা করেন সেটাই শেষ কথা। লেকচার দেন, যেটা লিখছেন সেটাকে ছেলেমেয়েরা মুখস্থ বিদ্যার উপর জোর দেয় বা রানিং নোটস নেয়। সেখানে বিস্তারিত অল্প সময়ে ব্যাপক আলোচনার একটা জায়গা থাকে। নেক্সট আসবো আমরা মডার্ন টিচিং মেথডস। মডার্ন টিচিং মেথডে কি জিনিস না,
এই যে বর্তমান সময়ে টেকনোলজিকে শিক্ষাক্ষেত্রে ইউজ করা। আমরা পাওয়ার পয়েন্টে এখন আমি একটা ল্যাপটপ ক্লাস করাচ্ছি ল্যাপটপে, তোমরা তোমাদের এন্ডে ফোন, কম্পিউটার অথবা যে কোনো সিস্টেম নিয়ে বসে আছো, তোমরা সেটা নিয়ে কাজ চালাচ্ছ। ঠিক আছে, এগুলো মডার্ন টিচিং সিস্টেম আর আইসিটি বেসড। ওই মডার্ন আইসিটি এর মধ্যে অনেকটাই সিমিলারিটিজ আছে। আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এখানে আজকের মতো আমাদের আলোচনা মোটামুটি শেষ হলো। এবারে তোমাদের দিক থেকে প্রশ্ন থাকবে, সেটা দেখব। আর আমি কিছু প্রশ্ন উত্তর তোমাদের জন্য রেখেছি, সেটা ডিসকাস করব। যা পড়ানো হয়েছে কোনো জায়গায় তোমাদের কনফিউশন থাকলে জিজ্ঞাসা করে নাও, নাহলে আমি কোশ্চেন অ্যান্সার সেশনে যাব। স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম এর এর কি দুই একটা আগের স্লাইড গুলো বার করুন তো, একটা জায়গায় দেখছিলাম। কোনটা বলো তো? স্যার আমার তো এখন স্লাইডটা মনে পড়ছে না, তার স্লাইড গুলো ওই ইনক্রিপ নেট বলে একটা জায়গা ছিল। আচ্ছা, ওই মেবি এই ওই যে স্বয়ংপ্রভা ওই জায়গাটা। হ্যাঁ এই যে স্যার ইনক্লিপ নেট, স্যার এটা কি মানে এখানে কি করা হয়? এখানে কি করা, এটা মূলত ভারত সরকারের যে এই স্বয়ংপ্রভা যে ডিটিএইচ টিভি চ্যানেল, এই ডিটিএইচ চ্যানেলটাকে পুরোটা হ্যান্ডেল করে এই স্বয়ংপ্রভা। এবং এটা হচ্ছে একটা ইউনিভার্সিটিরও এর মর্যাদা দেওয়া হয়েছে, ইনফ্লিপ নেট সেন্টার গান্ধীনগরকে। ঠিক আছে, এখান থেকে যত বলো স্যার এটা কি স্যার অনলাইনে এখানে স্যার কোর্স অফার করা হয়? না, স্বয়ংপ্রভা তো টিভি চ্যানেল, টিভিতে ক্লাস হবে, টিভিতে ক্লাস দেওয়া হবে। এটা তো টিভিতে ক্লাস দেওয়া হবে, যা পড়াশোনা হবে টিভিতে, ছেলেমেয়েরা ওখানে পড়াশোনা করবে। আর তুমি যেটার কথা বলছো ওটা হচ্ছে স্বয়ং। হ্যাঁ স্যার, এখানে স্যার আমি এটা দেখছিলাম, মানে একটা পরীক্ষায় পড়েছিল ইনক্লিপ নেট। এটা দেখাচ্ছে স্যার ইউজিসির একটা আর কি লাইব্রেরি, যেটাকে অনলাইনে অ্যাক্সেস করা যায়। হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাক্সেস করা যায় ইনক্লিপ নেট। ওই জন্য বললাম যে ইউজিসি ওটাকে একটা ইউনিভার্সিটিরও মর্যাদা দিয়েছে। ঠিক আছে, অনলাইনে কিছুদিন পরেই তোমরা দেখতে পাবে ভার্চুয়াল ইউনিভার্সিটির কনসেপ্ট আসছে হয়তো। তো ওই তখনই এই ইনফ্লিপ নেট নামক এই যে সেন্টার আছে, এর দায়িত্ব ওই মোটামুটি ওরাই নেবে। ঠিক আছে, যত অনলাইনের কাজকর্ম বা ভার্চুয়ালি যত কাজকর্ম হবে, ইনফ্লিপ নেট এই গান্ধীনগর এই জায়গা থেকে মূলত পুরো বিষয়টাকে কন্ট্রোল করা হয়ে থাকে। আচ্ছা স্যার, এটা বললাম কারণ হচ্ছে এটা স্যার ওই যে বাবা সাহেব আম্বেদকর এমএড এর জন্য আর কি এন্ট্রান্স হয়েছিল, সেখানে কোশ্চেনটা দিয়েছিল যে দেখি যে কোনটি অনলাইন প্ল্যাটফর্ম নয়, তার মধ্যে এটা ছিল ইনক্লিপ নেট, তারপর ছিল এন ন্যাপটেল, স্বয়ং আর কোর্সেরা। তার মানে স্যার এটাই হবে যেটা নয়। অপশন কি কি বললে? কার্সেরা, এন ই এনপিটিএল, হ্যাঁ, মানে আরেকটা হচ্ছে স্বয়ং, হ্যাঁ, একটা হচ্ছে কোর্সেরা, আর একটা হচ্ছে ইনক্লিনেট, মানে এটা NIFLI DNET। আচ্ছা, এর মধ্যে কোনটা অনলাইন প্ল্যাটফর্ম নয় বা হ্যাঁ, which of the following is not an online learning platform? তাহলে এটাই হবে। ওগুলো তো প্রত্যেকটাই তো বললাম, এই যে প্রত্যেকটা মুখ প্ল্যাটফর্ম, এই যে এখানেই তো বললাম, দেখো সবগুলোর নাম আছে, কোর্সেরা, তারপরে হচ্ছে আর কি কি বললে জানো তুমি, আর যেগুলো নামই বললে, যাই হোক এখানে অনেক নাম দেখতে পাবে। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার, ওটাই স্যার আমার একটা ভুল ছিল যে এটা তাহলে কি এটা অনলাইনের মধ্যে পড়বে তার লেগে। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থাকে জিজ্ঞাসা করো না, আমরা কিন্তু কোশ্চেন অ্যান্সার সেশনে যাবো। কোশ্চেন অ্যান্সার তোমাদের জন্য, তাই পার্টিসিপেট করো কাইন্ডলি। ঠিক আছে, তো আমি এই স্লাইডটা অফ করছি, আমি নতুন স্লাইড করি। তোমাদের প্রত্যেকের স্ক্রিনে এটা শো হচ্ছে? স্ক্রিনে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখো তাহলে আজকের প্রথম প্রশ্ন, একেবারে প্রথমে যেটা পড়িয়েছিলাম সেখান থেকেই কোশ্চেনটা। Which of the following are the learner related factors that influence learning? অপশন কি কি আছে? লার্নার্স লেভেল অফ অ্যাসপিরেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট মোটিভেশন, লার্নার্স রেডিনেস অ্যান্ড উইল পাওয়ার, বেসিক পোটেনশিয়াল অফ দি লার্নার,
লার্নার্স ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, পার্সোনালিটি ট্রেটস অ্যান্ড বিহেভিয়ার অফ টিচার। কোন কোন ফ্যাক্টর যেটা শিক্ষার্থীর যে লার্নিং আছে সেটাকে ইনফ্লুয়েন্স করতে পারে? সবাই চ্যাট বক্সে অ্যান্সার দেবে এক এক করে, ভার্বালিও বলতে পারো, চ্যাট বক্সে অ্যান্সার করো। কাউকে কারোর জন্য অপেক্ষা করতে হবে না, অ্যান্সার দেওয়ার কথা, যে যার মতো অ্যান্সার দেবে, যে অ্যান্সার দেবে না তারই ক্ষতি। কি পারমিতা 1.2 না 1 আর 2 বলছো? পারমিতা সরকার কোনটা হবে পারমিতা? 1-2। 1-2? এটা কি আমি বুঝলাম না তোমার উত্তরটা। দেখো ওখানে বলা হচ্ছে এ বি সি ডি ই, এই চারটে অপশনের মধ্যে কোনগুলো ঠিক, তার নিচে অপশন দেওয়া আছে। এ এর মধ্যে এ বি ই, বি এর মধ্যে আছে এ বি সি ডি, ই আছে সি ই, আর 4 CDE। কোনটা? তুমি বলছো 1-2, 1-2 বলে তো এরকম কিছু নেই নাকি? না, 1 নম্বর, 2 এর উত্তর। আচ্ছা 1 নম্বর প্রশ্নে 2 নম্বর উত্তর, আচ্ছা এ বি সি ডি, এটাই তো? হ্যাঁ। দেখে নেওয়া যাক। ও সরি 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 সরি, এ বি সি অ্যান্ড ডি। 4 নম্বর অপশন বা 4 নম্বর যেটা আছে পার্সোনালিটি ট্রেট অ্যান্ড বিহেভিয়ার অফ টিচার। তো এখানে লার্নার রিলেটেড ফ্যাক্টর তো নয়, ওটা ওটা আমরা সেই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে পড়েছি। এখানে দেখো সেই চারটা আমরা যেটা কিন্তু একদম প্রথম স্লাইডেই পড়েছি, সেখান থেকেই কিন্তু কোশ্চেনটা আছে। নেক্সট কোশ্চেন আবার এখান থেকেই, হুইচ অফ দি ফলোইং আর নট দি ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্ট লার্নার্স? এটা একটু সাইকোলজির পার্ট হয়ে গেছে, তো দেখি। Which of the following are not the characteristics of adolescent learner? কৈশোরকালের যে শিক্ষার্থীরা তাদের বৈশিষ্ট্য নয় কোনটা? এ, দে হ্যাভ ইউনিফর্মিটি ইন দেয়ার ফিজিক্যাল ডেভেলপমেন্ট, নয় বলেছে, ঠিক আছে, নট। দে হ্যাভ স্টেবল সেলফ কনসেপ্টস, দে অফেন এক্সপিরিয়েন্স মুড সুইং অ্যান্ড ইমোশনাল টর্মেন্ট, they have high hopes and aspirations for their future, they have increased peer group pressure। কোনটা ক্যারেক্টারিস্টিক্স নয়? সঠিক উত্তর দেখে নেওয়া যাক। অবশ্যই অপশন 4, নট। এ অ্যান্ড বি, দে হ্যাভ ইউনিফর্মিটি ইন দেয়ার ফিজিক্যাল ডেভেলপমেন্ট। দেখো আমরা যখন ফিজিক্যাল ডেভেলপমেন্ট পড়েছি সেখানে পড়েছি কৈশোরকালে এসে ছেলেরা, এই সরি মেয়েরা শারীরিক যে গ্রোথ, সেই গ্রোথে ছেলেদের থেকে অনেকটু বেশি এগিয়ে যায়। আবার যে এই অ্যাডাল্টহুড যে শুরু হয় বা প্রাপ্তবয়স্ক বা 18 বছরের যে শেষের বা 19-20 যে শুরু হয়, তখন আবার মেয়েরা ছেলেদের থেকে একটু পিছিয়ে পড়ে, তখন আবার ছেলেদের ডেভেলপমেন্ট এক হয়। তাহলে প্রথমেই 1 নম্বর ভুল হয়ে গেল। দে হ্যাভ স্টেবল সেলফ কনসেপ্ট, তারা এই সময় রোল কনফিউশনে ভোগে, বা তারা বুঝতে পারে না যে আমার সোসাইটিতে রোল কি, পরিবারে আমার রোল কি। তাই এ অ্যান্ড বি, এই দুটো কিন্তু ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে which is following are the characteristic not the characteristics of adolescent learner, ঠিক আছে। ইউনিফর্মিটি বলছে, আর স্টেবল সেলফ কনসেপ্ট, স্টেবল, আমরা কি বলছি স্টেবল না, তারা কনফিউশনে ভোগে এই সময়। নেক্সট দেখো তোমাদের যে জায়গাটা আমি বেশি বলছিলাম সেই কোশ্চেনে চলে যাবো। হোয়াট ইজ দি নেম অফ চ্যানেল 4 ইন স্বয়ংপ্রভা রিলেটেড টু সোশ্যাল সায়েন্স? যেখানে কি কি বিষয় থাকে? এডুকেশন, সাইকোলজি, হোম সায়েন্স রিলেটেড সাবজেক্ট, সংস্কৃতি, সরস্বত, প্রবোধ, প্রবন্ধন। অ্যান্সার দেখে নেওয়া যাক। সঠিক উত্তর সরস্বত। এখানে দেখে নাও কোশ্চেনটা আরেকবার দেখে নাও, কি বলা হচ্ছে? চ্যানেল 4, এখানে দেখো চ্যানেল 4 কি? সরস্বত, চ্যানেল 4। সোশ্যাল সায়েন্স 2, এটাও মেনশন করা আছে, এডুকেশন, সাইকোলজি, হোম সায়েন্স আর রিলেটেড সাবজেক্ট, একদম লাইন ধরে কোশ্চেন তুলে দিয়েছে কিন্তু। নেক্সট কোশ্চেন, how many DTE channel of Swayamprabha are devoted to telecasting high quality educational program? 37, 39, 36, 34। আশা করি এই প্রশ্নের উত্তর কেউই ভুল করবে না। 4 বলছে, দেখা যাক।
34 ডিটিএইচ চ্যানেল। এখানে আমরা সেই 34 এর কথা বলছি যে না, এটা নিয়ে সময়ের সাথে সাথে এটা অনেকটা সময়ের সাথে সাথে ইনক্রিজ করেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ চ্যানেল অফ স্বয়ংপ্রভা ডিল উইথ সোশ্যাল সায়েন্স 1? একটু আগে আমরা সোশ্যাল সায়েন্স 2 পড়েছি, এবারে এসে সোশ্যাল সায়েন্স 1। দেখা যাক তোমরা কি অ্যান্সার করেছো, দেখে নিই। সোশ্যাল সায়েন্স 1 বলা হচ্ছে, সোশ্যাল সায়েন্স 1 প্রবোধ, আর একবার দেখে নাও। ভিএস ভাগেশ, যারা ভাগেশ অ্যান্সার করছো, ভাগেশ হচ্ছে হিউম্যানিটিজ, ভাগেশ আর সংস্কৃতি সেটা হচ্ছে হিউম্যানিটিজ। সোশ্যাল সায়েন্সের 4টে, প্রবোধ, সরস্বত, প্রবন্ধন, বিধিক। পিএসপিআর, পি ফর প্রবন্ধন, এস ফর সরস্বত, পি ফর প্রবন্ধন, বি ফর বিধিক, 4টে চ্যানেল। তো একদম আমাদের জানা প্রশ্নের উত্তর তোমরা ভুল করে ফেললে, যারা যারা ভুল অ্যান্সার করেছো। একটু আগেই আমি ওই জন্য বললাম কেয়ারফুলি অ্যান্সার করতে হবে, ঠিক আছে, কেয়ারফুলি। আর একটা কোশ্চেন এসছে, দেখো এবার মেলাও দেখি কোনটা হবে। এখানে 4 থেকে 7 নম্বর চ্যানেল পর্যন্ত দেওয়া আছে, মেলাতে হবে। চ্যানেল 4, 5, 6 অ্যান্ড 7 লেফট সাইডে আছে, রাইট সাইডে আছে তাদের নাম প্রবন্ধন, কৌটিল্য, সরস্বত, বিধিক। পার্বতী কোনটা হবে? 63 তো লিখেছো, 6 স্যার 6 থ্রি একটা থ্রি। 3, আচ্ছা 3। হুম, দেখে নেওয়া যাক সঠিক উত্তর। দেখো একটা মেলালেই হয়ে যাচ্ছে, যে 4 নম্বর চ্যানেল সরস্বত পড়েছি আমরা, এই সরি, হ্যাঁ 4 নম্বর চ্যানেল সরস্বত। তারপরে আমরা কি পড়েছি একটু আগে, আমরা একদম পর পর কোথায় বিদিক আছে, কৌটিল্য কেন নাম হয়েছে, সরস্বত, প্রবন্ধন, সরস্বত, প্রবোধ, সংস্কৃতি, প্রবন্ধন, যাই আছে একদম পর পর আমরা প্রত্যেকটা কিন্তু নাম ধরে ধরে উঠে আসি। কৌটিল্য সাথে আছে। আর কি এখান থেকে কোনো কোশ্চেন এসছে? এই তো একটা এসছে। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এই কোশ্চেনটা বার করুন, যেটা চলে গেল, আর কি বলবার? 6 নম্বর কোশ্চেন। আচ্ছা, হ্যাঁ চ্যানেল নাম্বার যে 4 আছে 04, সেটা তো স্যার সরস্বত হবে। না না, চার চার চ্যানেলের নাম্বার বলেছে, ঠিক আছে, চ্যানেল নাম্বার 4 সরস্বত 4 এ আছে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, students watch and listen to the video of a lecture before coming to the class. It is an example of lecture method, flipped classroom, program learning, project method. এটা দারুণ কোশ্চেন। Students watch and listen to the videos of a lecture before coming to the class. It is an example of lecture method, flipped classroom, project learning, project method. এটা একটা ভালো কোশ্চেন এসছে, দেখা যাক। ভেরি গুড, সঠিক উত্তর ফ্লিপ ক্লাসরুম। ফ্লিপ ক্লাসরুমে আমরা কি পড়েছি না, ক্লাসের একটা পার্ট অনলাইনে আর একটা পার্ট অফলাইনে। এখানে যেরকম প্রশ্ন একদম স্পেসিফিক বলে দেওয়া হয়েছে কি, স্টুডেন্ট ওয়াচ অ্যান্ড লিসেন টু দ্য ভিডিও অফ আ লেকচার বিফোর কামিং দ্য ক্লাস। ক্লাসে আসার আগে তারা লেকচারটা দেখে এসছে, ঠিক আছে। এটা কি দিয়েছে, এই দেখো, বাহ, এটাও চলে এসছে। হুইচ অফ দি ফলোইং আর দি ন্যাশনাল কোঅর্ডিনেটর ফর দি প্রোডাকশন অফ দি বেস্ট কোয়ালিটি কন্টেন্ট ইন সোয়াম? সোয়ামের জন্য যারা কন্টেন্ট বানায় সেই রকম ন্যাশনাল কোঅর্ডিনেটর কে কে? এনসিটি, এআইসিটিই, ইগনু, ইউজিসি, সিইসি। দেখা যাক। এখানে একটা একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা, সরি, একটা এলিমিনেশন মেথড কাজে লাগাতে হবে। সেই এলিমিনেট করতে পারলে প্রশ্নের উত্তর মিলে যাবে।
সঠিক উত্তর অপশন 2, BCDE। NCTE কেন হলো না, কেন NCTE? আমরা তো টিচার এডুকেশন দেখেছি, ওখানটাতে যে টিচার এডুকেশন জায়গা আছে, NCTE কেন না? স্যার স্যার এখানে যে স্বয়ং হুম যে কোঅর্ডিনেশন রয়েছে সেগুলো স্যার সবই কিন্তু অনলাইনে কোর্সের ব্যবস্থা। হ্যাঁ, একমাত্র NCTE নয়, NCTE অর্থাৎ টিচার এডুকেশনের দেখভাল করার দায়িত্বে আছে NITTTR, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ। হ্যাঁ, তুমি যেটা বলছিলে ওই তোমার নেটওয়ার্কে একটু ইস্যু হচ্ছিল, ওই জন্য আমি বলেই দিলাম ওটা। আর কি কোশ্চেন আছে দেখি একবার, আর কিছু আছে? হ্যাঁ, লাস্ট কোশ্চেন আজকে, স্টেটমেন্ট ফরম্যাটিং। In teacher-centered learning, the teacher gives up the traditional decision-making role and chooses instead the role of a facilitator who focuses on students' feelings. ভালো করে মানে বোঝার চেষ্টা করো, আমি যদি মানে বলে দিই প্রশ্নের উত্তর করে ফেলতে পারবে, আমি লাস্টে সেটা চেষ্টা করব। Statement 2. In learner-centered method, the teacher attempts to see the world as the students see it, creating an atmosphere of empathetic communication. স্টেটমেন্ট কোনটা সঠিক কোনটা ভুল সেটা তোমাদেরকে দেখতে হবে। কোশ্চেন নাম্বার 9, সঠিক অ্যান্সার অপশন 4। কেন? দেখো, প্রথমে হচ্ছে টিচার সেন্টার যে লার্নিং, সেখানে কি করে টিচার যে ট্র্যাডিশনাল ডিসিশন মেকিং সেটাকে বাদ দিয়ে দেন, বাদ দিয়ে কি করেন, তার পরিবর্তে তিনি ফেসিলিটেটরের রোল প্লে করেন, যেখানে স্টুডেন্টদের ফোকাস করা হয়। এটা তো টিচার সেন্টার মেথড হয়ই না, তাহলে এটা একেবারে ইনকারেক্ট। স্টেটমেন্ট 2, লার্নার সেন্টার মেথড অর্থাৎ শিক্ষার্থী কেন্দ্রিক যে পদ্ধতি আছে, সেখানে একজন শিক্ষক তিনি শিক্ষার্থীর দৃষ্টিভঙ্গিতে শিক্ষার্থীর মতো করে সমস্ত কিছুকে দেখার চেষ্টা করেন, কমিউনিকেট করেন, সমস্ত কিছু শিক্ষার্থীর মতো করে তৈরি করেন। তাহলে অপশন 2 বা সরি স্টেটমেন্ট 2 সঠিক। তো আজকে আমাদের এই 9টা কোশ্চেন, তোমাদের যা আজকে পড়ানো হলো সে রিলেটেড 9টা কোশ্চেনই ছিল তোমাদের জন্য, ঠিক আছে? এবারে আমরা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা তোমাদের যদি কোনো ক্লাস রিলেটেড কোনো সাজেশন থেকে থাকে, তোমরা নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করতে পারো, নির্দ্বিধায় সাজেশন দিতে পারো। ক্লিয়ার হলো? বাহ, কারোর কোনো প্রশ্ন নেই? আমরা এরকম চাই না যে কোনো স্টুডেন্টের প্রশ্ন না থাকুক, আমরা চাই যে স্টুডেন্টরা প্রশ্ন করুক। হায়ার এডুকেশনে কিন্তু এটা একটা ভালো দিক যে ছেলে মেয়েদেরকে প্রশ্ন করতে শেখানো। আমরা চাইছি তোমরা প্রশ্ন করো, কিন্তু তোমরা প্রশ্ন করছো না। স্যার বলছি কারেন্ট অ্যাফেয়ার্স কি 10টা চ্যানেল পড়লেই হবে নাকি ওই মানে ওটা কি 40টা অনেকগুলো চ্যানেল আছে, তো ওগুলো কি সবগুলোই করতে হবে? আচ্ছা, দেখো, একটা কাজ যেটা তোমাদের এফেক্টিভ হবে সেটা হচ্ছে কি না, তোমরা যদি যে পরীক্ষাটা হচ্ছে, বিভিন্ন শিফটে তো পরীক্ষা হয়, মানে এমন নয় যে একদিনে সব পরীক্ষা হয়ে যায়, সেটা পেন পেপার এক্সাম হলে হয়। শিফটে পরীক্ষা হলে কি হয় যে প্রচুর শিফট থাকে, যেহেতু 83টা সাবজেক্টের এক্সাম্পল হয়, এক্সাম হয়, সেখানে প্রচুর শিফট থাকে। তো তোমার যে সাবজেক্ট যতগুলো সম্ভব, যতগুলো
তোমার পক্ষে সম্ভব। প্রত্যেকটার তুমি কোশ্চেন কালেক্ট করো, কোশ্চেন কালেক্ট করে অ্যানালিসিস করো যে কোন ইউনিট থেকে কটা কোশ্চেন এসছে বা কোথা থেকে কোশ্চেন এসছে, কোন ফোকাস, সেইগুলো করলে মোটামুটি হয়ে যাবে। তোমাকে 2 বছর পিছনে যেতে হবে না। তুমি যদি শুধু প্রিভিয়াস ইয়ারের যদি 20টা শিফট তুলে নাও বা 20টা সাবজেক্ট তুলে নাও, এনাফ তোমার জন্য। 20টা সাবজেক্ট তুলে নেওয়া মানে টিচিং অ্যাপটিটিউড থেকে 100টা কোশ্চেন, হায়ার এডুকেশন থেকে 100টা কোশ্চেন, ঠিক আছে? তোমার আর গ্যাপ থাকবে না সেই জায়গায়। বোঝা গেছে দেবারতী? হ্যাঁ, মানে ওই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে মানে সলভ করার কথা বলছি নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, অনলাইন থেকে ওই যদি ডাউনলোড সম্ভব করে হয় আরো প্রিভিয়াস করতে ইয়ারের পারো। কোশ্চেন গুলো হ্যাঁ 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 হ্যাঁ, ডাউনলোড করে তোমরা যদি প্রথমত যেটা লাস্টে হয়েছে সবার আগে সেটা কমপ্লিট করো। তারপরেও যদি তোমার সময় থাকে, সুযোগ হয়, তাহলে তুমি আরো পিছনে করবে, আরো ভালো, আরো প্র্যাকটিস হবে, আরো প্র্যাকটিস হবে। সংস্কৃতের যে সমস্ত ছেলেমেয়েরা আছো, আমি তোমাদের থেকে কোশ্চেন এক্সপেক্ট করছি, ঠিক আছে? কারণ তোমাদের কাছে এই বিষয়টা একেবারেই নতুন, ঠিক আছে? তাই তোমরা যদি চুপচাপ থাকো তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে। আমি প্রত্যেককে বলছি, বিশেষ করে সংস্কৃতের বা অন্যান্য সাবজেক্টের যারা এডুকেশন বাদ দিয়ে, এটা বলছি না যে এডুকেশনের ছেলেমেয়েরা সব জানে, তারা এটার সাথে পরিচিত, ঠিক আছে? এবারে যারা নতুন তারা একেবারেই পরিচিত নাও, তারা যাতে প্রশ্ন করলে এটার সাথে আরো বেশি পরিচিত হতে পারে, সেই জন্য বলছি কথাটা, ঠিক আছে? এমনটা নয় যে এডুকেশনের ছেলেমেয়েরা সব জানে, এরকম কিন্তু নয়, এরকম ভাববে না তোমরা কেউ। কারো কোনো কোশ্চেন আছে কি? যদি কোশ্চেন না থাকে আমি তাহলে পাওয়ার পয়েন্টটা আমি অফ করছি।